আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষক সাহিত্য মাহফিলের তবিব আয়োজনে এ পর্বে আছেন কিভাবে ভালো লেখালেখি করি, ভালো লেখক বলা লেখার ভীষণ টার্গেট, লেখার জন্য কী করণীয় এবং আমরা কেনই বা লিখবো, আসলে এই পৃথিবীতে এসেছি আমরা বলবোই বা কেন। তো শিক্ষক সাহিত্যের এ পর্বে আছেন উস্তাদ মাহমুদুল হক সিদ্দিক। মাহমুদুল হক সিদ্দিক লেখাপড়া করেছেন দেশের বাইরে, ইসলামিক স্কলার, এবং আমাদের একটা সংগঠন আছে লাইফ বিল্ডার। এর উনি মানুষকে জীবন বিনির্মাণের জন্য, মানুষ জীবনকে সাজানোর জন্য কথা বলেন। মাহাদুদ্দাওয়া আল ইসলামিয়া মহিষাহী সম্মানিত পরিচালক, এবং তিনি আরবিতে লেখালেখি করেন। মজাব সিরাতের আফার লেখা কিতাব আছে, এবং আরবিতে তিনি গল্প, উপন্যাস লেখেন, কবিতা লেখেন। মাকতাবাতুল ইসলাম আমাদের সহযোগী আয়োজন, সেখান থেকে বের হয়েছে সময় নামক একটি বই, সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি দূরের এবং কাছে যারা আছেন এই বইটা পড়তে বলবো। সময় বইটা আপনার জীবনকে নতুন করে ভাবতে শিখাবে এই বইটি। তো আমরা চলে যাচ্ছি আজকে আমাদের বাংলাদেশের কল্যাণ কামনায় দোয়া করি আমরা বাংলাদেশের 18টি মানুষ সমৃদ্ধ হোক, এবং বাংলাদেশকে সারা পৃথিবীতে তুলে ধরার জন্য, সমৃদ্ধির জন্য, আমাদের সাফল্য তুলে ধরার জন্য আমাদের দেখতে হবে জীবনকে সাজানোর জন্য। পৃথিবীতে যে সভ্যতার লড়াই হচ্ছে, অথবা নানা কালচারের আগ্রাসন হচ্ছে, নানা সংস্কৃতির, ইসলামকে ধারণ করে বা সুন্দরকে ধারণ করে সেটাকে পৃথিবীময় ছড়িয়ে দিতে হলে আপনাকে বলতে হবে, আমাদের লিখতে হবে। আমি আছি নাওয়াই আব্দুল্লাহ, আপনাদের সাথে কথা বলবেন ওস্তাদ মাহমুদুল হক সিদ্দিক। অনুরোধ করছি এ পর্যন্ত কথা বলার জন্য। Bismillahirrahmanirrahim. First of all, I'd like to give thanks to my God who created me and gave me a chance to attend to you in this program. And I'd like to give special thanks to organizer and most popular person in this Bangladesh, Mr. Labib Abdullah, who is the nearest friend, and I love him very much. Thank you everybody to attend in this program. Today my topic is how to be a good writer. How to be a good writer. Writing is not matter to learn. You can't learn writing skill by this way, by this workshop, but you can get some help, tips. You can get some tips how to be a writer and how to write. In this world, everything, if you want to learn properly, then you can learn easily. You can collect the data and knowledge and everything easily by internet. And so how to be a writer, কিভাবে ভালো লেখক হবেন, এটি আজকে আমার আলোচ্য বিষয়। আমি ভালো রাইটার কিনা জানি না, তবে আমার একটি বই ভালো চলে, সেই হিসাবে হয়তো এক ধরনের একটা দাবি আমার থাকতেই পারে যে আমি ভালো লেখক না হলেও আমার একটি বই বাংলাদেশে ইসলামিক অঙ্গনে বেস্ট সেলার বলা যেতে পারে সময়, সেই হিসাবে লেখক হিসেবে দাবি করা যেতে পারে। যাই হোক, আজকের আলোচনায় আমি যে বিষয়গুলো এনেছি সেই বিষয়গুলো যদি কেউ লেখক হওয়ার ইচ্ছা থাকে, বিষয়গুলো কমন, কিন্তু হয়তো অনেকেরই সাধারণত জানা নেই
বিষয়গুলো যদি জানা থাকে তাহলে আপনার লেখক হওয়ার ক্ষেত্রে যথেষ্ট সহযোগী এবং আপনার উপকারে আসবে। 1 নাম্বার, হু ইজ রিয়াল রাইটার? হু ইজ রিয়াল রাইটার? কে সত্যিকারের লেখক? সত্যিকারের লেখক কে? There is many writers in our country or in this world. কে সত্যিকারের লেখক? বিষয়টি জানার বিষয় আছে। লেখকের কিছু ক্রাইটেরিয়া আছে, গুণাবলী, বৈশিষ্ট্য আছে, সেগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। তার মধ্যে 4টি ক্রাইটেরিয়া আমি এখানে উল্লেখ করেছি, 4টি পয়েন্ট, 4টি বৈশিষ্ট্য রিয়াল রাইটার, আপনার সত্যিকারের লেখকের। 1 নাম্বার, writer is who describes reality of universe what can't understand average people. আবার বলতেছি, writer is who describes reality of universe what can't understand average people. রাইটার হলো যিনি প্রকৃতির বাস্তবতাকে ব্যাখ্যা করেন, যে বাস্তবতাটা সাধারণ মানুষ বুঝতে পারে না। লেখকের একটি তৃতীয় চোখ আছে যেটি সাধারণ মানুষের নেই। একই জিনিস আপনি দেখতেছেন, কিন্তু সেই বিষয়টা থেকে, সেই চিত্র, সেই বাস্তবতা থেকে লেখক এমন কিছু বিষয় তার আপনার ব্রেইনে ধরা পড়ে, তার মনে ধরা পড়ে, যে বিষয়টা আপনি সেভাবে বুঝতেই পারবেন না। তো এই জন্য বলা হয় লেখালেখি যারা করে তাদের একটা পৃথক প্রতিভা, গড গিফটেড ট্যালেন্ট প্রয়োজন পড়ে। যদি কারো গড গিফটেড ট্যালেন্ট থাকে তাহলে লেখালেখির ক্ষেত্রে প্রতিভা যেটাকে বলা হয়, তাহলে সে সেটাকে চর্চা করলে বড় ভালো লেখক হতে পারবে। তো এখানে বিষয় হলো যে লেখকের তৃতীয় আরেকটা চোখ থাকে, যে রিয়ালিটিকে পৃথকভাবে বুঝতে পারে। যদি রিয়ালিটিকে পৃথকভাবে আঁচ করতে না পারেন, ধরতে না পারে, সে রিয়াল লেখক হতে পারবে না। হুমায়ুন আহমেদের ক্ষেত্রে দেখেন, একটা স্বাভাবিক চরিত্রই বর্ণনা করতেছে, কিন্তু এমন অনেকগুলো বিষয় নিয়ে আসতেছে যেটি কেউ কখনো এভাবে চিন্তাই করবে না। হ্যাঁ, একটা মানুষ বসে থাকার, এই যে ছেলেটা বসে আছে, তার আমি জাস্ট সাধারণ দৃষ্টিতে সে বসে আছে, কিন্তু সে একটা হাত এখানে রেখে বসে আছে। হ্যাঁ, আরেকটা হাত তার কোথায় আছে, তার মোটিভটা কি, এবং আরো অনেক কিছু, যে বিষয়গুলো আলাদা করে অন্য কারো ওভাবে ধরা পড়ে না, যেভাবে একজন লেখকের ব্রেইনে ধরা পড়ে। তো রিয়ালিটি, বাস্তবতাকে বুঝতে পারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, যদি এই বৈশিষ্ট্যটা কারো ভিতরে থাকে তাহলে সে রিয়াল লেখক হতে পারবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, পৃথিবীর 99% মানুষ রিয়ালিটি বুঝে না। রিয়ালিটির আপনার এটার অনেক বোঝাটা অনেক ভাগ্যের ব্যাপার। যেমন আমরা যারা দার্শনিক আছে, তারা একটা বিষয় সমাজে প্রচলিত, আমাদের হ্যাবিটেও আছে, কিন্তু ওনারা জিনিসটা যখন উপস্থাপন করেন একটা সুনির্দিষ্ট ভাষায় বা একটা সুনির্দিষ্ট পদ্ধতিতে, তখন আমাদের মাথায় আসে, এই জিনিসটা এরকমই। কিন্তু এই জিনিসটা কিন্তু মানুষের জীবনে ছিল, আগেও ছিল, চলে আসতেছে, কিন্তু এভাবে বিষয়টা কারো মাথায় সাধারণত আসে না। দার্শনিক যারা হয়, এরপরে যারা আপনার চিন্তা ডেভেলপড এবং আসলে আপনার ফিলোসোফার, তাদের ধরা পড়ে। তো লেখক সবচেয়ে বড় শক্তি লেখকের, সেটা হলো রিয়ালিটিকে রিয়ালিটি হিসাবে বুঝতে পারা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এই পয়েন্টটা অনেক বেশি কথা বলার দাবি রাখে, সেটা হলো যে আপনার ভিতরের আপনার বিশ্বাস, আপনার মেন্টালিটি, আপনার বিলিফ, এই সব কিছু
আরেকজনের থিওরিতে গঠিত। এখন আপনি যখন আমরা কোনো রিয়ালিটিকে দেখি, তখন আমার পিছনের যেই ব্যাকগ্রাউন্ড আছে, অন্য আরেকজনের চিন্তা অথবা অন্য আরেকটা গোষ্ঠী ব্যক্তির চিন্তা আর মাধ্যমে আমার বিশ্বাসটা নির্মাণ হয়ে আছে। সেই বিশ্বাস থেকে আমরা রিয়ালিটি দেখি এবং সেভাবে বিবেচনা করি। কিন্তু রিয়ালিটিকে তার জায়গায় রেখে নিরপেক্ষ বিবেচনা সাধারণত 99% মানুষ করতে পারে না। সেই জায়গাটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় লেখকের জন্য। রিয়ালিটিকে কোনো আবেগ বিবেক এবং আপনার কোনো প্রকারের চিন্তার বাউন্ডারি, চিন্তার কন্ট্রোল ছাড়াই রিয়ালিটির জায়গায় রেখে বিশ্লেষণ করে সেখান থেকে তার বাস্তবতাটা বের করে যদি আনতে পারে, তাহলে সেটা হবে পাওয়ারফুল লেখক, যেটা অনেকটা দার্শনিকরা করে থাকেন। তো যাই হোক, চিন্তা চর্চার বিষয় আছে। চিন্তা কিভাবে চর্চা করবেন, আপনি কোন প্যাটার্ন থেকে চিন্তা করবেন, চিন্তা করার কিছু উসুল আছে, কায়দা আছে, গ্রামার আছে। তো সেই জন্য লেখকের যদি চিন্তা করার প্যাটার্ন জানা না থাকে, পার্সপেক্টিভ, অন্যের অভিমতকে বিবেচনা করার উসুল, কায়দা, রুলস যদি জানা না থাকে, নতুন কোনো বাস্তবতা, নতুন কোনো কথা, থিওরিকে আপনি কিভাবে গ্রহণ করবেন সেটার রুলস যদি জানা না থাকে, তাহলে আপনি রিয়ালিটির কাছেও যেতে পারবেন না। সুতরাং আরেকজনে যা বলছে সেটার উপর ভিত্তি করে অথবা আপনার পিছনের আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অথবা আপনার পূর্বের ধারণা অথবা বিশ্বাস থেকে আপনি রিয়ালিটিকে ব্যাখ্যা করে আপনি হয়তো এক ধরনের সমাধান দিয়ে দিবেন, যেটা আপনার সঠিক নাও হতে পারে। সেই জন্য লেখকের সবচেয়ে বড় গুণ, রিয়েল লেখকের, সেটা হলো রিয়ালিটির জায়গায় রেখে মানে আপনার সঠিকভাবে অরিজিনাল বিষয়টাকে অরিজিনাল হিসেবেই বুঝতে পারা, সেটা 1 নম্বর গুণ। 2 নম্বর হলো হো সলভ প্রবলেমস। লেখকের দ্বিতীয় গুণ হলো লেখক সমস্যাকে সমাধান দেন। লেখক কি দেন? সমস্যাকে সমাধান দেন। তো প্রবলেমস ইজ প্রিন্সিপাল ম্যাটার। প্রবলেম হলো মানুষের জীবনের প্রধান বিষয়, মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় আছে প্রবলেম। এভরিবডি ফেসেস প্রবলেমস। প্রত্যেক মানুষই প্রবলেম এর সম্মুখীন হয়। তো লেখক কি করেন? লেখক যাই লেখেন সাধারণত মানব জাতির সমস্যাকে সমাধান করার চেষ্টা করেন, সেটা বিভিন্ন মাধ্যমে করেন। যেমন কেউ বক্তব্যের মাধ্যমে মানুষের অনৈতিকতা তুলে ধরেন, সমস্যা থেকে মানুষকে মুক্তি দিতে চান। কেউ গল্পের মাধ্যমে গল্প বলতেছেন, কিন্তু তার উদ্দেশ্যটা কি? যেন সেখানে অনৈতিক বিষয়গুলো উঠে আসে, সেগুলি অনৈতিকভাবেই আপনার নেতিবাচকভাবে উপস্থাপন করে, যাতে করে পাঠক অটোমেটিক্যালি নেতিবাচক বিষয়গুলোর প্রতি তার ঘৃণা সৃষ্টি হয়, যেন সে সেটা চর্চা না করে। সেই জন্যে আপনার লেখক সাধারণত সে যাই লেখক, তার প্রিন্সিপাল একটা বিষয় থাকে, সেটা হলো প্রবলেম সলভিং। প্রত্যেক লেখকই সাধারণত বা লেখক কোনো না কোনো একটা প্রবলেম সলভ করার জন্য চেষ্টা করেন। তো রিয়েল লেখকের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো প্রবলেম সলভ। তৃতীয় বিষয় হলো হু মেক্স কারেক্ট দ্য রং থটস অ্যান্ড বিলিভস। হু মেক্স কারেক্ট দ্য রং থটস অ্যান্ড বিলিভস। যিনি ভুল চিন্তাকে সঠিক করেন। রিয়েল লেখকের আরেকটা কাজ হলো কোনো ভুল চিন্তা, ভুল থিওরি, এটাকে পরিশুদ্ধ করা, শুদ্ধ ও সেটাকে পরিশুদ্ধ করার কাজটা রিয়েল লেখকে করে থাকেন। তো আপনার লেখার উদ্দেশ্যের মধ্যে এটাও আরেকটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় থাকে, যে ভুল চিন্তাকে শুদ্ধ করে দেওয়া তার লেখার মাধ্যমে। যাই লেখক সে একটা মেসেজ থাকে, মেসেজের এইটা হলো আপনার ভুলকে শুদ্ধ করা। সমাজের বিভিন্ন ধরনের ভুল চিন্তা থাকতে পারে, সেগুলোকে পরিশুদ্ধ করা লেখকের, রিয়েল লেখকের আপনার উদ্দেশ্য। হ্যাঁ, চতুর্থ হলো হু চেঞ্জেস দ্য কালচার টু রাইট অর রং প্যাটার্ন।
যিনি কালচার অর্থাৎ সংস্কৃতিকে পরিবর্তন করে দেন, হয় সেটা ভালো প্যাটার্নে অথবা খারাপ প্যাটার্নে। একজন লেখক আপনার সংস্কৃতিকে পরিবর্তন, নতুন একটা স্রোত সৃষ্টি করতে পারেন। মানুষের এক ধরনের একটা অভ্যাস, এক ধরনের আচার অনুষ্ঠান, কালচার তারা লালন করতেছে, সেটাকে চেঞ্জ করে দিয়ে ভিন্ন ধারায় প্রবাহিত করতে পারেন। আমরা খুব কাছের অতীতে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বড় একটা পরিবর্তন বৈশাখ নিয়ে এসেছে। সেটা আমরা যদি লাইভ আব্দুল্লাহ সাহেবের শৈশবকালে ফিরে যাই, এভাবে বৈশাখ পালন বাংলাদেশের কালচারে ছিল না। এখন এটা নেতিবাচক ইতিবাচক দিক আমি বলতেছি না, এটার ভালো খারাপ বলতেছি না, বিষয়টা হলো এইভাবে ছিল না বাঙালিদের জীবনে। এই যে বাঙালিদের জীবনে নতুন করে একটা কালচার প্রতিষ্ঠা পেল, সেটা কার মাধ্যমে হয়েছে জানেন? বাংলাদেশের বেশ কয়েকজন লেখকের অবদান। সেটা জাস্ট কয়েকজন লেখক, পত্রপত্রিকা এবং মিডিয়াতে তাদের এই বিষয়টাকে একেবারে পবিত্র রূপ দিয়ে এটার আহমিয়ত, এটার গুরুত্ব এমনভাবে জাতির সামনে উপস্থাপন করেছেন, জাতি যেটাকে আপনার পবিত্র হিসেবে গ্রহণ করে, সেটা ইবাদতের জায়গায় একেবারেই মনে হয় যেন আমি এটা পালন করলে আমার জীবনের মুক্তি, পরকাল ইহকাল বা এই ধরনের একটা জায়গায় চলে এসছে। তো এই যে কালচারাল ভাবে একেবারে বিশাল একটা পরিবর্তন করলেন, সেটা কিন্তু লেখকেই করতে পারেন। তো লেখক কি করেন? আপনার কালচার চেঞ্জ করে দেন, চেঞ্জ করে সেটা ভালো রূপও দিতে পারেন, খারাপ রূপও দিতে পারেন। তো এই চারটা গুণ সাধারণত রিয়াল রাইটারের থাকে। এক নাম্বার হলো রিয়ালিটিকে আপনার বুঝতে পারেন, যেটা সাধারণ মানুষের পক্ষে কখনোই সম্ভব নয়। আরেকটা হলো যিনি প্রবলেম সলভ করেন। তৃতীয়ত হলো যিনি ভুল চিন্তাকে সঠিক করে দেন। উল্টাটাও হতে পারে, আবার কালচার পরিবর্তন করে দেন, পরিবর্তন করে সেটার ভালো রূপ ধারণ চালু করতে পারেন অথবা খারাপ রূপ। তো এই চারটা বৈশিষ্ট্য রিয়েল রাইটারের থাকা জরুরি, তার লেখার উদ্দেশ্যের ক্ষেত্রে তার বৈশিষ্ট্য হওয়া উচিত। তো আমরা যারা লেখালেখি করব, এই চারটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার মূল শক্তিটা এভাবে আমি এই উদ্দেশ্যে আমি অথবা এভাবে আমি প্রয়োগ করতে পারি। Usually there are four kinds of writers we have. Usually there are four kinds of writers we have. সাধারণত চার ধরনের লেখক আছে। সাধারণত চার প্রকারের লেখক আছে। Who writes from the stage of religious conviction? Who writes from the stage of religious conviction? প্রথম নাম্বার হলো যিনি ধর্মীয় পরিমণ্ডলের চিন্তা থেকে লিখেন, ধর্মীয় পরিমণ্ডলের চিন্তা থেকে লিখেন। কনভিকশন, রিলিজিয়াস আপনার লেভেল, হু রাইটস ফ্রম দ্য স্টেজ অফ রিলিজিয়াস কনভিকশন, অর্থাৎ সে যেই ধর্মই অবলম্বন করুক না কেন, রাইট অথবা রং, কিন্তু এই ধর্মের যে বিশ্বাস আছে, সেই বিশ্বাসের ফেভারে যদি কোনো বিষয় থাকে, সেটাকে সে সাপোর্ট করে। সেই ধর্মের সে যেই ধর্ম লালন করে, সেই ধর্মের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এমন সকল চিন্তাকে সে 100% আপনার অ্যাভয়েড করে, বিরোধিতা করে এবং প্রত্যাখ্যান করে, এবং সেটা তার ব্রেনে কখনোই সে ঢুকাইতে চায় না। সেটা যে কোনো ধর্মের হতে পারে। তো এই ধরনের লেখক আছেন যারা এটাকে বলা যায় ধর্ম অন্ধও বলা যেতে পারে। সে এই ধর্মের সাবজেক্টের বাহিরে যায় না। আবার তার সবচেয়ে বড় ব্যাপার হলো সে অন্য কোনো প্রকারের অভিমতকে সাপোর্ট করবে তো দূরের কথা, সেটা সে শুনতেও রাজি নয়। জাস্ট সেই অভিমতটাকেই সে শুনতে রাজি যেটা তার সাপোর্টে আসে, অর্থাৎ তার ধর্মের সাপোর্টে আসে। তো এই ধরনের এক প্রকারের লেখক আছেন যারা রিজিড, একদম ক্লোজ,
তাদের চিন্তাটা একটা বলয়ে 100% ক্লোজড, তো রিজিড হয়ে আছে। দ্বিতীয় নাম্বার হলো হু রাইটস উইথ ফুল অফ ফ্রিডম। ওই প্রথম প্রকারের উল্টা, কিছু কিছু লেখক আছেন সম্পূর্ণ স্বাধীনতা নিয়ে লেখেন, মানে তার কোনো প্রকারের বাইন্ডিংস, কোনো প্রকারের আপনার বাধা অথবা কোনো বিষয় এমন নেই যেটা সে তার কথা যেভাবে সে বলে কোনো বিবেচনা করে না, সে বলে ফেলে। অর্থাৎ সম্পূর্ণ স্বাধীনতা নিয়ে লিখেন, চিন্তাগত স্বাধীনতা। তার কার ধর্মের আঘাত লাগতেছে নাকি কার বিশ্বাসে আঘাত লাগতেছে, কার কোনো আবেগ অনুভূতিতে আঘাত লাগতেছে, এটা সে চিন্তা করে না। তার ব্রেনে যেটা আসছে, তার মনে যেটা আসছে সেটা সে তার মতো করে বলে ফেলে। এই ধরনের আরেক প্রকারের লেখক আছেন। তৃতীয় নাম্বার হলো রাইটার্স হু হ্যাজ নো সেলফ কনসেপ্ট। কিছু কিছু লেখক আছেন যাদের সেলফ কনসেপ্ট নেই, অর্থাৎ তার লেখার স্পেশাল কোনো ধরন নেই, চিন্তাগত কোনো নির্দিষ্ট কোনো প্যাটার্ন নেই, কোনো ধরন নেই। সে জাস্ট আবেগ যা আসে এক ধরনের সে লিখে দেয়, কিন্তু কোনো একটা থিওরিকে প্রতিষ্ঠা করা, কোনো একটা বিষয়কে প্রতিষ্ঠা করা, অথবা তার লেখালেখির নির্দিষ্ট কোনো আপনার সামগ্রিক একটা উদ্দেশ্য থাকে, যেটাকে বলে স্কুল অফ থট, এই রকমের, যেটা একটা চিন্তাকে কেন্দ্র করে সে লিখে সেই চিন্তাটা প্রতিষ্ঠা করার জন্য। এই ধরনের কোনো বিষয় থাকে না, এলোমেলো লেখা, যা মনে আসে যখন সে লিখে, সেলফ কনসেপ্ট নেই। আরেকটা হলো রাইটার হু হ্যাজ নো ইমোশন, নো প্যাশন, নো ডিজায়ার। আরেকটা চতুর্থ প্রকারের লেখক হলো রাইটার হু হ্যাজ নো ইমোশন, যার কোনো আবেগ নেই, নো প্যাশন, যার কোনো আপনার নেই, উদ্দেশ্যও নেই, নো ডিজায়ার, আকাঙ্ক্ষাও নেই। তো এই ধরনের লেখকও থাকতে পারে। আবেগ যদি না থাকে তাহলে তার প্রবল আবেগ যদি না থাকে কারো ভিতরে, তাহলে তার রাইটার হওয়া অন্তত মনে হয় সম্ভব না। কারণ তীব্র আবেগ থেকে লেখার সৃষ্টি হয়। যে আমরা কবিদের ক্ষেত্রে যেটা বলতে পারি, এমন বিশিষ্ট কবি আছেন অত্যন্ত দুর্বোধ্য, আমরা বুঝতে পারি না এমন কবিতা লিখেন। অনুরোধ করব আমরাও যেন বুঝতে পারি এমনও কবিতা উনি লিখেন। যাই হোক, কবিরা প্রসব করতে পারে না, যেমন কোনো বাচ্চা পৃথিবীতে আসে না প্রসব ব্যথা ছাড়া, তীব্র ব্যথা, সেরকমের আবেগের তীব্র ধাক্কা ছাড়া উন্নত লেখা কখনোই আপনার দেখবে না। এই জন্যই যে কোনো কবিকে আপনি যে কোনো সময় যদি তাকে জোর করে বলেন যে এই মুহূর্তে একটা কবিতা লিখে দেন, ভালো কবি হলে বা লিখতে পারবে না। এমনি ছড়া মিলাইতে পারবে, কিন্তু অনেক গভীর ভাব দিয়ে লিখবে না। অর্থাৎ লেখালেখিটা সৃষ্টি হয় আবেগ থেকে। তো সুতরাং যার তীব্র আবেগ নেই তার দ্বারা ভালো লেখা সম্ভব নয়। প্যাশন অথবা ডিজায়ার, আকাঙ্ক্ষা নেই, যে লেখক হওয়ার বড় আকাঙ্ক্ষা, ভালো লেখক হওয়ার আকাঙ্ক্ষা নেই, এমনও লেখক থাকতে পারে। কিন্তু সে লেখক লিখে, যাই লিখে, রোজনামচা লিখে, আমি প্রতিদিন ঘুম থেকে উঠি, এরপরে এই করি সেই করি, সে নিজেকে দাবি করে সেও লেখক। ঘুম থেকে উঠে প্রতিদিন এই সেই আছে। আমাদের কবি মানসায় একটা বৃহৎ সংখ্যার যে কোনো একজনের মাধ্যমে এমন তৈরি হয়ে গেছে, ঘুম থেকে প্রতিদিন আমি ঘুম থেকে উঠি, এরপরে বদনা নিয়ে আস্তে আস্তে বাথরুমে যাই, এরপরে প্রাকৃতিক কার্য সম্পাদন করে আস্তে আস্তে ফিরে আসি, প্রতিদিন এই জিনিসটা লিখে আর নিজেকে শক্তিশালীভাবে দাবি করে আমরা লেখক অথবা আমি লেখক। এবং উনিও স্বীকৃতি দেন 10 বছর তুমি এই কাজটা করো। আমি তীব্র নিন্দা জানাচ্ছি। এইভাবে লেখক হওয়া যায় না, এবং যিনি করছেন, যারা করছে তারা এই কাজটা অত্যন্ত ভুল করতেছে। এইভাবে লেখক হওয়া যায় না। বিষয় হলো লেখকের আপনার আকাঙ্ক্ষা থাকতে হবে, এবং যে প্যাটার্ন, যে ট্র্যাক আপনার আছে, রোড আছে, সেই রোডে হাঁটতে হবে। যাই হোক, একটু সংযোজনী আর কি, কারণ মানে প্রাথমিক যারা মানে লেখক, প্রাথমিক আর কি,
তারা রোজনামচের এই লেখক মনে করছে 10 বছর, মানে এটা সমস্যাটা কোথায় আসলে? সমস্যা লেখা তৈরি হয় দুটা জিনিস থেকে। এক নম্বর হলো আবেগ, আবেগ লাগবে। আবেগ তো প্রাকৃতিক বিষয়। লেখা আপনিও জানেন, এইটার সাথে পৃথিবীর সকল মানুষ যারা লেখালেখি জানে তারা অবশ্যই আমার এই কথার সাথে একমত হবেই। লেখা জন্মই নেয় পড়া থেকে। পড়ার পরিমাণ যখন একটা লেখালেখির একটা লেখালেখি আসার জন্য, ভিতর থেকে লেখা আসার জন্য একটা সুনির্দিষ্ট পরিমাণে পড়ার প্রয়োজন আছে। ওই পড়ার লেভেলটা ক্রস হওয়ার সাথে সাথে তার ভিতর থেকে লেখা শুরু হয়ে যাবে। এটা আমার প্র্যাকটিক্যাল, এটা আমি থিওরিটিক্যাল না, এটা আমার প্র্যাকটিক্যাল থেকে আমি বলতেছি। এবং প্রত্যেকের জীবনেই প্রত্যেকটা লেখক যিনি লেখক সেই কথা বলতে বাধ্য যে পড়ার একটা লেভেল আছে, সাহিত্য পড়া। তো সাহিত্যের যে পড়ার যে লেভেলটা ক্রস যে করতে পারবে তার অটোমেটিক তার ভিতর থেকে লেখা আসবে, সাহিত্য আসবে। সুতরাং এই ঘুম থেকে উঠে বদনা নিয়ে আস্তে আস্তে বাথরুমে যাওয়া, এইটা সারা জীবন লেখার কোনো বিষয় না। যদি শুরুতে ব্যাপক পরিমাণের পড়ে তাহলে অটোমেটিক তার ভিতরে সাহিত্যের যেই বিষয়টা সেটা তৈরি হবে এবং একটা সময় বেরিয়ে আসবে। সে ঘুম থেকে উঠে বদনা নিল না, কিন্তু সে প্রকৃতিকে না, সম্ভবই না। কল্পনার জন্য, আপনার বাক্য সাপ্লাই দেওয়ার জন্য ব্রেইনের সাবকনশিয়াস আপনার অটোমেটিক সাহিত্যের মেজাজ দিয়ে, সাহিত্যের কলা কৌশল সম্মিলিত বাক্য ব্রেইন থেকে সাপ্লাই আসার জন্য সেখানে ব্রেইনে অটো সাহিত্যের মান উত্তীর্ণ বাক্য ব্রেইনে তৈরি হওয়ার জন্য আপনার এর জন্য ইনস্টল করার প্রয়োজন আছে। তো এখন যদি ইনস্টলটা যদি শক্তিশালীভাবে না হয়, ব্রেইন যদি এই মাস্টারিটা না শিখে থাকে অটোমেটিক্যালি পড়ার ক্ষেত্রে পড়ে ব্রেইন যদি এই স্টেজে না যায়, আপনি যতই কলম নিয়ে বসে থাকেন আমি শিওর করতে পারি আপনার একটা বাক্য সুন্দরভাবে বের হবে না। আপনি যদি 100 বই পড়েন সাহিত্যের, অসাধারণ সুন্দর সাহিত্যের, দেখবেন যে অটোমেটিক আপনার ভিতর থেকে যদি ট্যালেন্টটা থেকে থাকে অটোমেটিক আপনি লিখতে পারতেছেন। কিন্তু আপনি সারা দিন কলম নিয়ে বসে থাকেন আর যদি ওই লেভেল ক্রস না করেন, পড়ার লেভেল, সাহিত্য পড়ার লেভেল, তাহলে আপনার ভেতর থেকে বাক্য আসবে খুবই এলোমেলো এবং এগুলি সাহিত্যের কোনো ধারে কাছেও যাবে না। সুতরাং এইভাবে সাহিত্য পৃথিবীর কেউ হয় নাই, হওয়াও সম্ভব না, দেখাইতে পারবেন না, এটা অসম্ভব। কিন্তু আরবি সাহিত্য তো ইয়ৌমিয়াত লেখে বা রোজনামচা বড় লেখে, বাংলা সাহিত্য এটার কি বলবেন তাহলে? ইয়ৌমিয়াত যারা লিখে তাদের জীবনী, আর জীবনী লেখা সেটা ভিন্ন কথা। জীবনী লেখা ভিন্ন কথা, আর লেখা ভিতর থেকে আসা সেটা ভিন্ন বিষয়। বলতে যে লিখতে লিখতে লেখক হয়, কথাটা চরম ভুল। পড়তে পড়তে লেখক হয়, পড়তে পড়তে লেখক হয়। বাংলাদেশের যে কোনো লেখককে আপনি, যে রিয়াল লেখক শরীফ মোহাম্মদ সাহেবকে আপনারা জীবনে যদি কোনোদিন পান, জিজ্ঞাসা করেন লিখতে লিখতে লেখক হয় না পড়তে পড়তে লেখক হয়, জিজ্ঞাসা করে দেখেন কিভাবে লেখক হয়। বাংলাদেশের যে কোনো লেখক, যে রিয়াল লেখক, যে লিখতে লিখতে লেখক হয় না পড়তে পড়তে লেখক হয়। পড়তে পড়তে লেখক হয়, এরপরে লেখাটার সাথে লেখা অটোমেটিক বেরিয়ে আসে, অটোমেটিক। আমি দেই একটা উদাহরণ দিই। বন্যার পানি যখন আসে, এখন ব্রহ্মপুত্রের পানি নেই, বন্যার পানি যখন আসে উপচে পড়ে, পুরা আপনার প্লাবিত করে ফেলে আশপাশের সকল গ্রাম, তখন আপনার ওই পানিকে আটকে রাখা সম্ভব নাকি? পানি পানি যেদিকে ইচ্ছা আপনার বাঁধ ভেঙে হলেও সে আপনার তার গতিপথ সে সৃষ্টি করেই ফেলবে। সুনির্দিষ্ট পরিমাণে যখন শব্দ এবং বাক্য আপনার সাবকনশিয়াসে তৈরি হয়ে যাবে, তখন এটা অটোমেটিক সে বের হওয়ার জন্যে সে নিজেই গতিপথ সৃষ্টি করে ফেলবে। আপনার জোর করে বের করার কোনোই প্রয়োজন পড়বে না। সুতরাং ব্যাপক পরিমাণে পড়ার প্রয়োজন আছে সাহিত্য। তবে হ্যাঁ, পড়ার ক্ষেত্রে সাহিত্য চর্চার জন্য পড়ার কিছু টেকনিক আছে। সেই টেকনিকটা জেনে পড়তে হবে, এমনি পড়লে হবে না। সেই টেকনিকটা জেনে সাহিত্য আবিষ্কার করার জন্য বাক্য কি ধরনের শব্দ এখানে আছে, বাক্যের গাঁথনি কি, কি ধরনের চিত্রায়ন করেছেন, উপমা দিয়েছেন, এই বিষয়গুলো ধরিয়ে দিতে হবে। এই বিষয়গুলো ধরিয়ে দিয়ে সে যদি ওই বিষয়গুলো ফলো করতে থাকে, বাক্যের সৌন্দর্য, বাক্যের শরীরটা, এরপরে গোটা গল্পের মাস্টারি, এই বিষয়গুলো যদি আপনি ধরিয়ে দেন, তাহলে দেখবেন যে অল্প দিন পড়ার পরেই সে অটোমেটিক সেই অনুযায়ী বাক্য তার ভিতর থেকে অটো আসতেছে। তো বিষয় হলো যেহেতু এটা একটা আপনার মানে চিন্তার আঘাত করছেন, আপনি যেটাই বললেন, মানে আপনার যে শ্রেণী আছে অনেকে ছোট ছোট যারা লেখে ওটার মধ্যে আনন্দও পা,
সে সেখানে বাক্যের মিস্ত্রি করে, কারিগরি করে, মানে ছোট সে আসলে তারপর আর বয়স হয়েছে না, আর শৈশব থেকে আন্না ফ্রাঙ্কা নাকি একটা আছে না, সে ডায়েরি লিখেছে 13 বছরের মেয়ে, সেটা ডায়েরি তো বারবার একটা জিনিস ফিরে আসে। আপনার সাহিত্য না ফেলেন, লেখালেখির প্রাথমিক ধাপ মনে করেন কেন আপনার এর একটা ভিতরেও কিন্তু আপনি যে আঘাতটা করছেন, হ্যাঁ, বিশাল একটা আঘাত কিন্তু এটা। আমি আবারও বলতেছি, বাংলাদেশ তথা সারা পৃথিবীর যে কোনো প্রতিষ্ঠিত প্রসিদ্ধ লেখকের কাছে যদি আমার কথাটা বলেন, তারা যেই রিপ্লাইটা দিবে সেটা হবে সঠিক রিপ্লাই। আমি অনুরোধ করব বাংলাদেশের যে কোনো একজন রিয়াল লেখককে আমার এই কথাটা বিবেচনা করে উত্তর দিতে বলে। আমি বারবার বললেও তো হবে না যে আপনার সাহিত্য নির্দিষ্ট পরিমাণে পড়তে হবে, একটা লেভেল আছে পড়ার, এবং পড়ার সময় সাহিত্য আবিষ্কারের কলা কৌশলটা তাকে ধরিয়ে দিতে হবে। এইভাবে যদি সে সুনির্দিষ্ট পরিমাণে পড়ে, অটোমেটিক তার ভিতরে সাহিত্য বেরিয়ে আসবে, লেখা তার চলতে থাকবে। এই বিষয়টা বাংলাদেশের যে কোনো রিয়াল রাইটার তাকে জিজ্ঞাসা করেন, তার যে উত্তর আসবে যদি মিলে আমার সাথে তখন বললেন, আর যদি না মিলে আমাকে আমাদের জাতীয় কবি তো বেশি পড়ালেখা করেন না, এবং আল মাহমুদ তো অনেক মানে বড় কবি ছিল বাংলা ভাষা, উনি তো এত কিছু পড়েন না, এত কিছু বলে গেছেন। এটা যদি প্রশ্ন আপনাকে করা হয়, হ্যাঁ, অফকোর্স প্রশ্ন তো আসতেই পারে। আমাদের জাতীয় কবি বেশি পড়ে নাই, এই কথাটা বলা, ধর্মীয় দৃষ্টিকোণ যদি থাকতো তাহলে কবিরা গুনাহ হতো। ধর্মীয় দৃষ্টিকোণ থাকলে এটা কবিরা গুনাহ হতো। কাজী নজরুল পড়ে নাই। আমি কনফুসিয়াসের নাম এখন পর্যন্ত আধুনিক পৃথিবীতে রাস্তায় দাঁড়িয়ে যদি 10 জন মানুষকে জিজ্ঞাসা করেন কনফুসিয়াসকে চিনো, 9 জন মানুষই বলবে চিনি না। একই তৎকালীন সময়ে কাজী নজরুল তার নামটা কেমনে উল্লেখ করলো, কিভাবে উল্লেখ করলো তার কবিতার ভিতরে? কাজী নজরুলের কবিতার ভিতরে গোটা পৃথিবীর ইতিহাস আছে। গোটা পৃথিবীর ইতিহাস কিভাবে সে জানলো? আপনি কি বলতে চান? আরবি ভাষার ইলমুল আরুদ বাংলাদেশের যদি 2 লক্ষ আলেম থাকে, তার মধ্যে 2 জন খুঁজে পাওয়া যাবে এই বিষয়ে বিশেষজ্ঞ। কাজী নজরুল ইলমুল আরুদ, আপনার ছন্দবিদ্যা, আরবি ভাষার ছন্দবিদ্যা, তৎকালীন সময়ের জাহিলি যুগের আরবি ভাষার ছন্দবিদ্যা এমন পারদর্শী ছিল, সে আরবিতে কবিতা না, বাংলা ভাষায় আরবি ভাষার সেই ছন্দবিদ্যাটা প্রয়োগ করে বাংলা ভাষায় কবিতা লিখেছে আরবির কায়দায়। গোটা বাংলাদেশের সকল আরবি সাহিত্যিক বাংলাদেশের সবগুলি মিলেও কাজী নজরুলের ওই লাইন এইভাবে মিলাইতে পারবে না। তাকে আপনি কিভাবে মূর্খ বলেন? আপনি দেখেন কাজী নজরুলের কবিতার ভিতরে গোটা বাংলাদেশটা, গোটা পৃথিবীর ব্যক্তির নাম, জায়গার নাম, ইতিহাস, ঐতিহ্যের কথা কিভাবে আসছে, লাইনে লাইনে আছে। এটা চক্রান্ত, এটা বড় একটা চক্রান্ত। রবীন্দ্রনাথ অনেক বড় ছিল, তার জায়গায় আমরা অবশ্যই তাকে যথাযথ সম্মান করব। এর মানে এই না কাজী নজরুলকে মূর্খ বলবো। এটা মানে বিশেষ করে আমরা যারা বিশেষ করে ইসলামের কথা বলি, ইসলামিক, কাজী নজরুলের এই বিষয়টাকে বাংলাদেশে রাম বাম ডান সকলেই সহজভাবে যে কথাটা বলে দেয় কাজী নজরুলের পড়াশোনা নেই। আপনার কাজী নজরুলের কবিতা বুঝবে এখন বের করেন কতজন আছে, দিলে দেখা যাবে যে 100-র মধ্যে আপনার 70 জনই কাজী নজরুলের কবিতার ভাবই বুঝতে পারবে না। বিষয় হলো তার কবিতার ভিতরে যে তথ্য আসছে সেটা কি সে এলহামি নাকি পড়ার মাধ্যমে আনতে হচ্ছে? বিষয় হলো আপনি আল মাহমুদের কি ধারণ করেন? আপনি আল মাহমুদ পড়ালেখা করছেন তো, মেট্রিক পাসই করেন নাই। উনি যদি মেট্রিক পাস করতেন তাহলে আল মাহমুদ কবি হইতে পারতেন না। কাজী নজরুল যদি মেট্রিক পাস করতো তাহলে আল মাহমুদ না, কাজী নজরুল হইতে পারতো না। একটা খুব শক্ত একটা কথা বলি, লাইভে যাচ্ছে তারপরেও বলে দিচ্ছি। আরে ভাই, যারা একাডেমিক্যাল পড়াকে গুরুত্ব দেয়, সক্রেটিস যদি কোনো ইউনিভার্সিটিতে পড়তো তাহলে আজকে সক্রেটিসের নাম আসতো না। প্লেটো যদি কোনো আমাদের মতো সিস্টেমেটিক্যাল পড়াশোনা করতো তাহলে প্লেটো হতো না। এরকমের পৃথিবীর স্পেশাল মানব স্টার যারা, পৃথিবীকে যারা মানে পৃথিবীতে যাদেরকে স্মরণ রাখতে পৃথিবীবাসী বাধ্য, এমন যারা আছেন তাদের হাতে গোনা কয়েকজন শুধু
সিস্টেমেটিক্যাল ভাবে একাডেমিক্যাল পড়াশোনা করেছেন, আর বাকি সকলেই সেলফ স্টাডি করেছেন। সেলফ স্টাডি কোনো মানুষ এখন পর্যন্ত, এখন থেকে না, পৃথিবীর শুরু থেকে শেষ সময় কিয়ামতের আগ পর্যন্ত কেউ যদি স্পেশাল কাজ করতে চায় তাহলে স্পেশাল সেলফ স্টাডি দিয়েই করতে হবে। এই যে গেটআপটা যেটা তৈরি করা হচ্ছে, এটা তো গোলামি করার উদ্দেশ্যে। আপনি ইউনিভার্সিটি থেকে বের হইলেও আরেকজনের গোলাম হবেন আপনি। আমি যদি এখানে জিজ্ঞেস করি, ছোট করার জন্য বলতেছি না, ঢাকা ভার্সিটির প্রধানের নাম কি একজনও বলতে পারবে না, কিন্তু আল মাহমুদের নাম কে না বলতে পারে, হুমায়ুন আহমেদের নাম কে না জানে। আপনার আমাদের কৃষি ভার্সিটির প্রধানের নাম কেউই জানে না তার অধীনস্থ ব্যক্তিদেরকে ছাড়া, এবং সে খাইছে দাইছে লাইফ হ্যান্ড টু মাউথ। আরে ভাই, এই লাইফ তো ওই কৃষি ভার্সিটির টার্কি মুরগিরাও যাপন করে, খায় আর পায়খানা করে। কিন্তু যদি আল মাহমুদ কোনো সিস্টেমেটিক্যাল পড়াশোনা করতো, হয়তো কোনো না কোনো অফিসে কারো না কারো অধীনে অল টাইম ধমক খাওয়ার জন্য প্রস্তুত থাকতো, আর কাজটা তৈরি করে দিত। জীবনে যা এই কোনো রকম জীবনযাপন করে মারা যেত, ওর জীবনেও কেউ কারো নাম স্মরণ করার সুযোগই থাকতো না। আজকে তার অন্তত আল মাহমুদ যেই ঘরানারই থাকুক, নাম নিতে বাধ্য বাঙালি। ফররুখকে আপনারা যতই চক্রান্ত করেন, ফররুখকে 1 ইঞ্চির জন্য পার্সেন্ট মিটায় দিতে নো। পৃথিবীর কোন মানুষ মহান থেকে মহান যদি হতে চায়, সেলফ স্টাডির বিকল্প নেই। আর একাডেমিক্যাল স্টাডি মানুষকে গোলাম বানায়, চাকরি খুঁজতে খুঁজতে জুতা ক্ষয় হয়ে যাবে। শেষে কি আরেকজনের ধমক খাওয়ার জন্য খুঁজছেন? ভাই, আমি অল টাইম ধমক খাইতে চাই, একটা চাকরি দেন যেখানে বসে আমার উপরে অল টাইম ধমক দিবে, এই একটা লাইফ আমি চাচ্ছি। মানে আল মাহমুদ বলেন আর আপনার মূল্যায়নের জন্য, জি আপনার চমৎকার, আপনার জিনিসগুলি ধারণ করতে হবে। বিষয়টা হলো মানে সেলফ স্টাডি যে কথাটা বলেছেন, এটা কিন্তু মনে রাখবেন আপনারা। হ্যাঁ, পৃথিবীর অনেকেই ভার্সিটি ছিল না, কিন্তু অনেক মহান হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ভার্সিটিতে পড়ছেন? আল্লাহ তাআলা পড়ান নাই। কোরআনের উপর প্রথম নাজিল ইকরা, এবং কলম নাজিল হয়েছে। কলম আল্লামা বিল কলম। জি, শুকরিয়া ওস্তাদ। আচ্ছা, গেল আপনারা যারা এখানে আসলে ওস্তাদের যে কথাটা আমি প্রশ্নটা করলাম এই জন্য, জিনিসগুলি আরও মানে স্পষ্ট করার জন্য, এবং জিনিসটা যেন আপনারা সবাই বুঝেন যে বিষয়টা আসলে সাহিত্য এখানে তর্ক বিতর্ক থাকবে। আপনি বুঝলাম যে বিষয়টা তর্ক করেন, বিতর্ক করেন, এর থেকে একটা সত্য বের হয়ে আসবে। এখানে মানে পিরালি কোনো বিষয় না যে কিছু বলা যাবে না। কোনো ব্যক্তি, হ্যাঁ, কোনো ব্যক্তি না, হ্যাঁ, জাতির কথা বলছি, হ্যাঁ, জাতীয় কথা যেভাবে শিখতে পারবে সে, জি, দুঃখাবাজের কোনো বিষয় নেই। উনি যেটা করছেন এটা আমার সেন্স, অবশ্যই বলার। কুলিল হাক্কু মির রাব্বিকা ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। আই ডোন্ট নো হু আর ইউ, হোয়াট কাইন্ড অফ স্কিল। চার প্রকার যে লেখক বললেন, মানে ইসলামী লেখকরা মানে বাংলাদেশে যারা আছে বা মানে অন্য ঘরানার যারা আছে, এরা আসলে কি কেউ কাউকে আসলে আরেক ঘরানায় যেতে চায় না? এটা কেন আসলে? এটা কি আপনার ব্লগ? লেখক এই বলছেন আছে, এটা কি ব্লগ, ব্লগ মাথায় ব্লগ থাকে নাকি? ব্লগ থাকে আছে না, যেহেতু আপনি অন্যান্য পড়ালেখা করেন, আপনার পড়াশোনা আছে, আপনার বলার অধিকারও আছে। এখন হলো যে এখানে যদি কেউ মনে করেন যে আপনি কি বলছেন, কেমন লেখক হওয়ার, হ্যাঁ, এটা একটু বলতে মানে কেমন লেখক হওয়ার দরকার। স্বচ্ছ রিলিজিয়াস ধারণা, রিলিজিয়াস বিশ্বাস থাকা উচিত, ধর্মীয় স্বচ্ছ বিশ্বাস কোনো ধর্মের প্রতি, বিশেষ করে মানে আমরা সাধারণত ইসলাম ধর্ম হলো সত্য ধর্ম, তো ইসলাম ধর্মের প্রতি স্বচ্ছ বিশ্বাস থাকা উচিত। তবে আরেকজনের পার্সপেক্টিভ, আরেকজনের অভিমতকে শোনা এবং তার অভিমতকে মূল্যায়ন করা, এবং ধৈর্যশীল হওয়া, চট করে রেগে না যাওয়া, ঠাস করে আপনার তাকে ইগনোর করে দেওয়া, অথবা তার প্রতি কোনো একটা হুকুম লাগিয়ে দেওয়া, এই ধরনের কাজগুলো লেখকের জন্য বেমানান। সাধারণ মূর্খ বক্তারা এটা করতে পারে, অমুক কাফের তমুক ফাসেক, এটা। কিন্তু লেখক যিনি হবেন বিবেচনা করবেন আরেকজনের পার্সপেক্টিভ, আরেকজনের অভিমত, সে শুনবে, সে বুঝবে, অ্যানালাইসিস করবে, এরপরে তার সুন্দর উপস্থাপনার মাধ্যমে তার অনৈতিক বিষয়গুলো এমনভাবে উপস্থাপন করবে ব্যক্তি অ্যাটাক না হয়ে তার থিওরিটিক্যাল পরিশুদ্ধতা যেন চলে আসে, এমন লেখক হওয়ার দরকার। এরপরে কনভিকশন লেভেলে, কোনো জায়গায় কনভিকশন লেভেলে অবশ্যই থাকতে হবে জাস্ট আকীদার জায়গাগুলোতে,
কিন্তু অন্য যে সাধারণ কালচারাল বিষয় কনভিকশন আছে, শব্দের অর্থ কি? কনভিকশন মানে রিজিটেশন, অর্থাৎ আপনার এমন একটা কোনো একটা চিন্তাকে এমনভাবে লালন করেন যেই চিন্তার কাউন্টার পয়েন্ট এখানে ঢুকতেই পারবে না, এবং আপনি ওই চিন্তাটাকে শুনলেই একেবারে আপনি চরমভাবে জ্বলে উঠেন। এটাকে বলে কনভিকশন লেভেল। তো কনভিকশন লেভেল প্রত্যেক মানুষেরই আছে, কিন্তু এইটা হওয়া উচিত যে না, যেমন ধরেন একজন কাফের অমুসলিম, সে তার কথাটা বলতেছে, এখন শোনার সাথে সাথেই আমি প্রবলভাবে জ্বলে উঠলাম আর বকাবদ্ধ সুরে করে দিলাম, এরপরে তাকে পার্সোনালভাবে অ্যাটাক করে দিলাম, এরকম না। তার চিন্তাটা শুনবো, যে তার যতই সে অনৈতিক বলুক না কেন শুনবো, শোনার পরে এমনভাবে উপস্থাপন করব পার্সোনালভাবে অ্যাটাক না হয়ে চিন্তাটা যেন পরিশুদ্ধ হয়ে যায়। এইটা প্রয়োজন। যাই হোক, what kind of skill and criteria needs a real writer? কি কি যোগ্যতা এবং বৈশিষ্ট্য একজন সত্যিকার লেখকের প্রয়োজন? কি কি যোগ্যতা এবং কি কি বৈশিষ্ট্য একজন রিয়েল রাইটারের প্রয়োজন? এখানে আমি 7টি স্কিলের কথা বলেছি। 1 নাম্বার, স্ট্রং ল্যাঙ্গুয়েস্টিক স্কিল। স্ট্রং ল্যাঙ্গুয়েস্টিক স্কিল, শক্তিশালী ভাষা যোগ্যতা, ভাষার ক্ষেত্রে শক্তিশালী যোগ্যতা। সেখানে দুটো বিষয় আছে। আমরা মাদ্রাসার ছাত্রদের জন্য আরবি ভাষার একটা গুরুত্ব থাকে রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে। তো আমি বলতেছি সেটা হলো, একটা হলো অর্জনের ভাষা, আর একটা হলো অবদানের ভাষা। আপনি যে ভাষায় প্রকাশ করবেন আপনার জ্ঞান, আপনি অবদান রাখবেন। তো যদি এমন হয় যে আপনি একটা ভাষায় জ্ঞান অর্জন করবেন, আরেকটা ভাষায় আপনি সেই জ্ঞানটাকে প্রকাশ করবেন, তাহলে যেমন ধরেন একজন আলেম অথবা আপনারা যারা আছেন মাদ্রাসা, তো আরবিটা মাস্ট বি আপনাকে শিখতে হবে। কেন? কারণ ইসলামিক নলেজ আপনি অর্জন করবেন। তো আরবি ভাষার একটা স্তর আছে, সেই স্তর পর্যন্ত আপনাকে শিখতে হবে। এখন প্রকাশ করবেন আপনি বাংলায়, তাহলে বাংলা ভাষাটা শক্তিশালীভাবে শিখতে হবে। কিন্তু এই দুইটা ভাষার লেভেল কি হবে আপনার? সেটা হলো আরবি ভাষাটা আন্ডারস্ট্যান্ডিং লেভেল, যেন যে কোনো আর্টিকেল, যে কোনো বই পড়তে পারেন এবং বুঝতে পারেন, এই লেভেলে শিখতে হবে। কিন্তু বাংলাটা শিখতে হবে তার চেয়েও আরেকটু শক্তিশালী হবে। কেন? কারণ বাংলা ভাষায় আপনি প্রকাশ করবেন, সাহিত্যের লেভেল পর্যন্ত বাংলাটা শিখতে হবে। ঠিক আছে? আরবিটা সাহিত্যের লেভেল পর্যন্ত না শিখলেও চলবে, যদি আপনি আরবি ভাষায় প্রকাশ করার ইচ্ছা না করেন। যদি বাংলা ভাষায় প্রকাশ করার ইচ্ছা করেন, তাহলে বাংলাটা বেশি শক্তিশালীভাবে শিখতে হবে। আর যদি এমন হয় যে না, আমি একটা ভাষায় শিখবো, এই ভাষায় নলেজ অর্জন করব, আবার এই ভাষায় অবদান রাখবো, তাহলে আপনি আরবি ভাষায় শিখবেন, আরবি ভাষায় আবার বই লিখবেন, তাহলে আরবিটা সবচেয়ে শক্তিশালীভাবে শিখতে হবে। তাহলে আপনাকে ডিসাইড করতে হবে আপনি নলেজ অ্যাচিভ করবেন, নলেজ অর্জন করবেন কোন ভাষায়। সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। একটা ছোট্ট করে কথা বলে দিই, বাংলা ভাষায় ইসলামিক এবং জেনারেল নলেজ চর্চার বয়স কিন্তু বেশি না। বাংলা ভাষায় জ্ঞান বিজ্ঞান চর্চার সময়টা খুব বেশি না, খুবই কাছের অতীত। সর্বোচ্চ আমরা রবীন্দ্রনাথকে আমাদের শেষ জায়গা হিসেবে দেখি, সবচেয়ে বড়। রবীন্দ্রনাথের ইতিহাস তো খুব বেশি দিনের না। এখন যদি আপনি ব্যাপকভাবে নলেজের ফিল্ডে আপনি বিচরণ করতে চান, তাহলে এমন একটা ল্যাঙ্গুয়েজ আপনাকে লাগবে যে ল্যাঙ্গুয়েজটাতে অনেক আগের থেকে নলেজ চর্চা হয়ে আসতেছে, সেই ল্যাঙ্গুয়েজটা আপনাকে লাগবে। তো সুতরাং বাংলা ভাষায় যদি কেউ, আমাদের একটা চরম একটা ভুল আছে, যেটা আমি বলতেছি, কম মাসের ছাত্রদেরকে শুধু বাংলা ভাষাটা শিখে মনে হয় যেন সে একটু ভালো লিখতে পারে, অথবা মানে ধরেন বাক্যের প্রকাশ, গদ্য শৈলীটা হয়তো ভালো, কিন্তু লিখে সে, এটা আপনাকে মানতেই হবে আপনার অনেক নলেজ বাংলা ভাষায় নাই, এখনো ট্রান্সলেট হয়নি, বাংলা ভাষায় অনুবাদই হয়নি।
তাহলে আপনি যদি জ্ঞানী হতে চান তাহলে বাংলা ভাষায় ব্যাপক জ্ঞান খুঁজেই পাবেন না। তাহলে আপনাকে আগে তো অর্জন করতে হবে, এরপরে না আপনি অবদান রাখবেন। তো বাংলা ভাষা যদি শক্তিশালীভাবে অর্জন করেন তাহলে প্রকাশের মাধ্যমটা হলো, কিন্তু জ্ঞানকে অর্জন করার জন্য অফকোর্স ইন্টারন্যাশনাল একটা ভাষা লাগবে, যেই ভাষায় জ্ঞান বিজ্ঞান চর্চা হয়ে আসতেছে অনেক বছর আগে থেকে। তো সুতরাং আপনার দেশে সে ভাষাগুলি কি কি আমি একটা বলবো না। হ্যাঁ, এখন খুব সহজ যেটা ইংলিশ। এমন কোনো বই পৃথিবীর গুরুত্বপূর্ণ এমন কোনো বই এখন পৃথিবীতে নেই যেটা প্রাচীন মধ্যযুগের এবং আধুনিক যুগের, এমন যদি বইটা গুরুত্বপূর্ণ হয় এমন কোনো বই এখন পৃথিবীতে নেই গুরুত্বপূর্ণ বই যেটা ইংলিশে অনুবাদ হয়নি। তো সুতরাং আপনি যদি ইংলিশ শিখেন তাহলে জ্ঞানে অর্জনের জন্যে আপনার যে কোনো জায়গায় আপনি বিস্তার করতে পারেন। যেমন যদি ধরি ইসলামিক বিষয়গুলোতেও এখন দেখা যাচ্ছে আরবির তুলনায় অন্য ভাষার তুলনায় প্রতি বছর ইংরেজিতে তার ডাবল পরিমাণে বই বের হয়, ইসলামিক বই ইংলিশে বের হয়। তো এখন আমি বলতেছি না যারা ইসলামিক লেখক হবে তাদের মাস্ট বি আরবিটা লাগবেই, অন্তত এই লেভেল পর্যন্ত লাগবে যেন সে বুঝতে পারে। কারণ মেইন সোর্স অফ নলেজ, ইসলামের মেইন সোর্সটা কোরআন এবং হাদিসে। তো সেটা ডিরেক্টলি আন্ডারস্ট্যান্ড বোঝার জন্য আপনার অফকোর্স আরবি ভাষাটা শক্তিশালী হতে হবে। কিন্তু যদি আপনি ইফ ইউ ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড এভরিথিং ইউ শুড লার্ন ইংলিশ প্রপারলি। তো আপনাকে প্রথম যেটা ফরাসি বা স্প্যানিশ বন্য ভাষা না বলে ঔপনিবেশিক যে চিন্তা আমাদের গোলাম ছিলাম 200 বছর, এই ভাষার কেন বলতেছেন? রিয়ালিটি ইজ রিয়ালিটি। আপনাকে বাস্তবতায় আসতে, ঔপনিবেশিক এটা অমুকের তমুকের বলে লাভ নেই। ইংরেজিতে এখন আমি আরেকটা কথা বলি, আপনার যেই জিনিসটা যেমন এটা কাগজ, এটাকে অস্বীকার করা সুযোগ পৃথিবীর কারণে যে এটা কাগজ না, এটা রিয়ালিটি, ঠিক না? বিষয় হলো গোটা পৃথিবী এখন একটা গ্রাম হয়ে গেছে, ঠিক না? ঠিক আছে, আমি এখন কথা বলছি হয়তো অনেক মানুষই শুনতেছে, যদিও আমার কথা অনেক গুরুত্বপূর্ণ না, উচিত না, অবশ্যই গুরুত্বপূর্ণ। বিষয় হলো গোটা পৃথিবী একটা গ্রাম হয়ে গেছে, আর এই গ্রামের ভাষা হলো ইংলিশ। এটা আপনাকে মানতেই হবে। বাংলাদেশে একটা ছেলে জন্মগ্রহণ করেছে কিন্তু বাংলা বুঝে না, বাংলা বলতে পারে না, বাংলা বই পড়তে পারে না, তাকে পূর্ণাঙ্গ বাঙালি বলা উচিত হবে? এই উচিত হবে? 2019 সালে গোটা পৃথিবী একটা গ্রাম হয়ে গেছে, আর এই গ্রামের ভাষা হলো ইংলিশ। আপনাকে এটা মেনে নিতেই হবে, এটা রিয়ালিটি। উপনিবেশের ভাষা, এই খ্রিস্টানদের ভাষা না ইংরেজদের ভাষা, এটা আপনার ব্যক্তিগত চিন্তার দন্যতা, এটা চিন্তার জড়তা বলা যেতে পারে, অথবা অন্য কিছু, কিন্তু আপনাকে রিয়ালিটিকে তো আপনি অস্বীকার করতে পারবেন না। বিষয় হলো আমি বলতাম গ্রিক ভাষা শিখেন এই সেই না, এখন গোটা মানে এখন আর গ্রিক ভাষায় এক সময় জ্ঞান বিজ্ঞানের চর্চা হতো যেটা পৃথিবীর অন্য কোথাও হতো না, কিন্তু এখন গ্রিক ভাষায় এমন কোনো বই নেই যেটা গুরুত্বপূর্ণ আর ইংরেজিতে এটার অনুবাদ হয়নি, এমন কোনো বই নেই। তবে ইংলিশে অনেক বই আছে গুরুত্বপূর্ণ যেটা এখন গ্রিক ভাষায় অনুবাদ হয় না অথবা হয় নাই। তো সেই জন্য আপনি কমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা, হ্যাঁ স্প্যানিয়া আছে, আপনার স্প্যানিশ ভাষা আছে, এরপরে আরো অনেক অন্য অন্য ভাষাও আছে। তো কিন্তু এই মুহূর্তে সামনে হয়তো গোটা পৃথিবীর চিত্র পরিবর্তনও হয়ে যেতে পারে। এটা ভাষাটা চলে অর্থনৈতিক ক্ষমতার সাথে। যাদের হাতে অর্থনৈতিক লাগাম তাদের যেই ভাষা, সেই ভাষাটা হয় আপনার ওয়ার্ল্ড ওয়াইড ভাষা। তো যদি চায়না যদি এক সময় এমন চলে আসে তাদের হাতে গোটা পৃথিবীর অর্থনৈতিক পাওয়ার, তাহলে তখন জ্ঞান বিজ্ঞানের ভাষা হয়ে যাবে আবার চাইনিজ। তো এটা আপনার অর্থনীতির সাথে সম্পৃক্ত সামাজিক অবস্থাটা, মানে চৈনিক বা চীনা অথবা আপনার এত মাতৃভাষায় বিজ্ঞান চর্চা মানে চর্চা করছে, আপনি এই কথাটা কেন বলেন ইংলিশটাই মানে আপনার সারা পৃথিবীর ভাষা? এটা প্রশ্ন হতে পারে, কারণ আপনার জার্মানরা বা জাপান তারা তো তাদের ভাষায় উন্নত করছে। আপনার বাংলা আসলে আমরা সমৃদ্ধ ভাষা, হ্যাঁ বাংলা আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যেটা পালন করি, কিন্তু এখন হাই লেভেলটা কেন জানি মানে বাংলা মানে কেন জানি শিখছে না আর কি। বিষয়টা হলো যে আমরা মাতৃভাষায় বিজ্ঞানের পরিভাষাগুলি আনতে পারিনি,
অথবা আমরা ধর্মীয় পরিবেশে এগুলো জানতে পারিনি। এখন আমাদের যে নোট গাইড বের হয় এগুলি মানে তাজামুনি, দালালতে ইলতেজামি, মানে মানে মান্তিকের পরিবেশগুলো আনতে পারে না আর কি। আর ওই যে নোটকুট যারা নাকি আলেম হওয়ার নামে ধ্বংস হয়ে যাচ্ছে, এগুলি পরিবেশে আনতে পারে না। তো আপনি আসলে এটা কি উত্তর দেবেন? চীনারা তো উন্নত হয়েছে, সারা পৃথিবী মার্কেট ধরবে। আপনি দেশের বাইরে ছিলেন, মানে আপনার যারা অনলাইনে আসেন, আপনারা মনে করেন না যে মাহমুদ সিদ্দিক কথা বলতেছেন না জেনে। উনি প্রচুর পড়ালেখা করেন এবং পড়ালেখার মানুষ। উনি দেশের বাইরে পড়ালেখা করেছেন, ইংরেজি এবং আরবিতে। যিনি কবিতা রচনা করতে পারেন মানে আরবিতে, উনি তো কথা বলার অধিকার রাখেনি। উনি বলছেন কথাটা, এই জন্য আপনাকে একটু গুরুত্ব দিতে হবে, অথবা আপনি না দিতে পারেন, এটা আপনার বিষয়, আপনার স্বাধীনতা আছে। তো আপনি এই প্রশ্নের যদি উত্তরটা দিতেন, মানে আমি ফাঁকে ঢুকালাম। চীনা তো অনেক উন্নত হয়েছে, চীনা তো ইংলিশ শিখে নাই। না, চীনেরা ইংরেজি শিখে নেই, কিন্তু চাইনিজরা আপনি হয়তো জানবেন, এই আমি যেখানে বসে আছি এই মাদ্রাসাতেও আপনার চাইনিজ বই পড়ানো হয়। চাইনিজরা এমন যে আপনার চাইনিজরা নতুন কোনো কিছু কিন্তু আবিষ্কার করে না সাধারণত। তারা যে কাজটা করে, আমেরিকাতে কোনো কিছু একটা তারা নতুন ডিভাইস নিয়ে আসলো, এটা তাড়াতাড়ি চাইনারা নিয়ে যায়, নিয়ে খুলে দেখে কি কি আছে, সেটা অটোমেটিক আরেকটা কপি বানিয়ে ফেলে, মানে তাদের চেয়ে অনেক কম দামে মার্কেটে ছেড়ে দেয়। তো বিষয় হলো এটার জন্য আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা, চাইনিজদের ইংলিশ আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা, সেটা পৃথিবীর যে কোনো মানুষের তুলনায় তাদের বেশি। তো যদি এটা না হতো তাহলে তারা তারা তো নকল করতেছে পৃথিবীতে, এটা আপনাকে মানতে হবে। চাইনিজরা কিন্তু নতুন কোনো ইনভেন্টর না, তারা কোনো কিছু নতুনভাবে আপনার উদ্ভাবন করতেছে না। তারা হলো খুব আরামসে আপনার বিবেক বিন্দ্রের একটা ভিডিও আছে ইন্ডিয়ার সাথে চায়নার তুলনা, কেস স্টাডি। তো সেখানে দেখবেন যে সেটা উনি দেখিয়েছেন সেটা, যে নতুন একটা জিনিস জাপান অথবা আমেরিকা নিয়ে আসলো, এটা পরের দিনই আপনার দেখবেন যে মার্কেটে হুবহু কোয়ালিটি অথবা ফাংশনাল দিয়ে মার্কেটে নিয়ে আসছে চায়না। তো চায়না যে কাজটা করে, চায়না করে নকল করে, চায়না আপনার সেই জিনিসটা খুলে নতুন নিয়ে চলে আসে। এখন এটার জন্য তাদের ইংরেজি বোঝার প্রয়োজন আছে। যদি না বুঝতো তাহলে তো ফলো করতে পারবে না, নকল করতে পারবে না। এবং চায়নারা গ্রহণ করে ইংরেজিতে, প্রকাশ করে চাইনিজে। তো এখন বাঙালি যদি গ্রহণ ক্ষমতাই যদি না থাকে, প্রকাশ করেন বাংলায়, কিন্তু গ্রহণ ক্ষমতা তো থাকতে হবে, কালেক্ট তো করতে হবে। and you have no ability to collect anything. থ্যাঙ্কস। যাই হোক, লেখককে প্রথমত যেটা হতে হবে, খুব স্ট্রং হতে হবে ল্যাঙ্গুয়েস্টিক স্কিলে, ভাষায় যথেষ্ট একেবারে সর্বোচ্চ শক্তিশালী হতে হবে। যে ভাষা প্রকাশ করবেন সেই ভাষায়, আর যে ভাষা অর্জন করবেন সেটাও একটা লেভেল পর্যন্ত আপনাকে শিখতে হবে, বুঝার পর্যায় পর্যন্ত। বিশেষ করে মাদ্রাসার ছাত্রদের জন্য আরবিটা অবশ্যই কোরআন হাদিস সহ যে কোনো কিতাব যেন আপনি সহজে বুঝতে পারেন, এই লেভেল পর্যন্ত আপনাকে আরবি অবশ্যই শিখতে হবে, যেহেতু আপনি ইসলামকেই উপস্থাপন করবেন। তো আর প্রকাশের মাধ্যম সেটা বাংলাও হতে পারে, ইংরেজিও হতে পারে, আরবিও হতে পারে। তো সেটা আপনার বিষয়, প্রকাশের ভাষা আপনি কি বানাবেন। তবে প্রকাশের ভাষাটা অনেক বেশি শক্তিশালী শিখতে হবে অর্জনের ভাষার চেয়ে। তো এখানে আপনি মাদ্রাসা শিক্ষায় যারা মানে ভর্তি হয়, জীবন তো আপনি একজন শিক্ষক হিসেবে, প্রতিষ্ঠান হিসেবে আপনাদের হাতে, তো আপনারা কেন ইংলিশ শেখান না? আমি আপনার কথা বলবো না, আপনারা এই ছেলেটা যে মানে বিশ্বগ্রামের নাগরিক, আপনি তাকে মানে উর্দু ফার্সি শেখাচ্ছেন, ইরান থেকে শেখাচ্ছেন, পাকিস্তান থেকে ভারতের ভাষা শেখাচ্ছেন, আপনি মানে ইংরেজিটা শেখাবেন না এবং এটা লুকিয়ে রাখবেন, আড়াল করে রাখবেন। তো আপনি এটা কি মানে যদি একটু নরম ভাষায়ও বলেন তাহলে কি বলবেন আসলে? আসলে এটা আমাদের খুব বড় ত্রুটি যে এমন না। কারণ হলো আমরা তো আধুনিক হলামই মাত্র। পৃথিবী আধুনিকতার ইতিহাস তো খুব কাছের অতীত। তো একটা সময় ছিল এই অঞ্চলের রাজত্বের মানে রাষ্ট্রের ভাষা ছিল ফার্সি। সেই হিসাবে ফার্সির গুরুত্ব এই অঞ্চলে থাকাটাই স্বাভাবিক। এবং জ্ঞান বিজ্ঞানের যেই এত উৎকর্ষতা এবং জ্ঞান বিজ্ঞানের এত ব্যাপক আবিষ্কার, সেটাও সেই অনেক আগের অতীতে খুঁজে পাওয়া যায় না। তো তখন আর শাসকদের ভাষা ছিল ফার্সি অথবা উর্দু এই অঞ্চলে। তো সেই হিসাবে উর্দু এবং ফার্সির প্রভাবটা থাকাটাই স্বাভাবিক। এবং সেই সময় থেকে যে সমস্ত মুরব্বিয়ানেকেরা চলে আসতেছেন, তাদের মেন্টালিটি, তাদের মাইন্ড সেট আপ তো সেই ভাষার উপরেই থাকবে।
উনি তো আর ইংরেজির বিষয়টা উনি ইংরেজি ভাষায় পারদর্শীও না, আবার বর্তমান সময় এবং বিজ্ঞানকে এবং এই সময়টাকে ধারণ করা এবং এই সময়টাকে বোঝার লেভেলে উনি নাই। উনি তো সেই অনেক আগের মানসিকতায় আছেন, সেই মেজাজেই আছেন। সেটা তার জন্য দূষণীয় না, মানবিক বৈশিষ্ট্য এটা। সে এভাবেই দেখে আসছে, সেটা লালন করে, সেই জন্যে তারা সেটাকে গুরুত্ব দিচ্ছেন। কিন্তু পৃথিবী চেঞ্জ হয়ে এখন নতুন আরেকটা একেবারে অনেক কিছু চেঞ্জ হয়ে নতুন রূপ ধারণ করেছে। সেই জায়গায় নতুন করে কাজ করবে যারা এই সময়ের সন্তান, এই সময়কে বুঝতে পারে, আজ করতে পারে, অনুধাবন করতে পারে, তারা উদ্যোগ নেবে। আর নিচ্ছি, আমি তো ইংলিশ পড়াচ্ছি, এরপরে অনেকেই পড়াচ্ছে। হাবিবুল্লাহ সাহেব গতকালকে আপনাদের এখানে বিজ্ঞান বিষয়ে কথা বলে গেলেন। এরপরে ডক্টর শামসুল হক সিদ্দিক, আপনি যদি তাকে সারা রাত্র ইংরেজি কথা বলতে বলেন তাও পারবে। হাবিবুল্লাহ সাহেব কথা বলতে পারবে, আমি কিছুটা পারি। এরপরে মাহমুদ জুনাইদ ইংরেজি পারে। কে বলছে যে আমরা মানে সুযোগ দিচ্ছি না? যদি সুযোগ না হতো অথবা শিখার জায়গায় না আসতাম, তো আমিও টুটাফাটা শিখতে পারতাম না। ডক্টর শামসুল হক ফুল পারে, আরো হাজারো আলেমুল আমাদেরকে এখন আপনার সাবিত রায়হান ভাই এর ইংরেজি শুনে আমি তো একেবারে এরকমের অনেক মানুষ ইংরেজিতে আসতেছে, হচ্ছে তো সময়, তার চাহিদা। হ্যাঁ, আল্লামা তাকি উসমানী সাহেব আমাদের এই যুগের একেবারে এলমি চাহিদা টোটাল পুরা করতেছেন, যিনি ইংরেজি খুব সাবলীল ভাবে বলতে পারে। তো সুতরাং আমাদের ছেলেরা অফকোর্স ইংরেজি শেখার জন্য আসতেছে এবং স্ট্রং ল্যাঙ্গুয়েস্টিক স্কিল লাগবে, ভাষার শক্তিশালী যোগ্যতা লাগবে। তো ভাষার যোগ্যতা কিভাবে অর্জন করবেন সেটারও কিছু বিষয় আছে। কোন কোন বিষয়গুলো খেয়াল করতে হবে সেটা লাইভ আব্দুল্লাহ সাহেব যারা আছেন, প্রতিষ্ঠিত প্রসিদ্ধ এবং সুসাহিত্যিক যারা আছেন, তাদের কাছ থেকে টিপসগুলো জেনে নেবেন। শরীফ মোহাম্মদ সাহেব অসাধারণ, জয়নুল আবদিন সাহেব এবং আরো অনেকেই আছেন। আজকেও ছিল আলী হাসান তৈয়ব ভাই আমাদের, মাশাআল্লাহ। যাই হোক, গদ্য শৈলী কিভাবে হয়, আরো অনেক কিছু। তো দ্বিতীয় হলো গ্লোরিয়াস থট। গ্লোরিয়াস থট, লেখকের গ্লোরিয়াস থট হইতে হবে, উন্নত মহান চিন্তাকে আপনার এটা বাংলায় কিভাবে বলবো? গ্লোরিয়াস থট অর্থাৎ আল আফকার আল জালিলা, আল আফকার মহৎ চিন্তা, যে চিন্তা অনেক ওজনদার, অনেক হেভি, আপনার অনেক ভারী, এমন চিন্তা সম্মিলিত হইতে হবে। এখন এই চিন্তা কোত্থেকে আসবে? হ্যাঁ, চিন্তাও চর্চার বিষয়। চিন্তাও কি চর্চার বিষয়? সাহিত্য যেমন চর্চার বিষয়, ল্যাঙ্গুয়েজ ভাষা যেমন চর্চার বিষয়, চিন্তাও চর্চার বিষয়। আপনার এই বিষয়টা জোরালোভাবে প্রচার করা দরকার। চিন্তা চর্চা করে শেখার বিষয়। চিন্তা কিভাবে চর্চা করতে হয় এটার অবশ্যই কোর্স হইতে পারে এবং কথা হইতে পারে, এটা দীর্ঘ বিষয়। চিন্তা কিভাবে চর্চা করতে হয় এটা গুরুত্বপূর্ণ বিষয়। গ্লোরিয়াস থট, আপনার একেবারে অনেক গুরুত্বপূর্ণ চিন্তা আপনার ভিতরে কিভাবে আসবে সেটা লেখক যিনি হবেন তার এই বিষয়টা চর্চার প্রয়োজন আছে। বিশিষ্ট ব্যক্তিরা তাদের মাথায় এত উন্নত চিন্তা কিভাবে আসে, কোত্থেকে আসে, সেগুলি আপনাকে কৌশল শিখতে হবে, চর্চা করতে হবে, ব্রেইনকে অপশন দিতে হবে এবং ব্রেইনকে প্র্যাকটিস করাইতে হবে। আপনার ব্রেইন, কিন্তু ব্রেইন নিয়ে কথা বলার প্রয়োজন আছে, যদিও এখন সময় নেই। আপনার ব্রেইনের অ্যাক্টিভিটিস, ব্রেইনকে চিনা, ব্রেইন কিভাবে কাজ করে, কয়টা ক্রাইটেরিয়া আছে এবং আপনার চিন্তা শক্তিকে ব্রেইনের কোন জায়গায় চিন্তা করে, কোন জায়গা থেকে, এবং এটা বিকশিত কিভাবে হয়, এই বিষয়গুলো স্পষ্ট আছে এখন পৃথিবীতে। ওপেন সিক্রেট, গোটা পৃথিবীতে আপনি যা কিছু জানতে চান সব কিছু আপনার জন্য রেডি আছে, একদম প্যাকেজ আকারে। যেমন আগামী পৃথিবীতে কোনো মানুষের বাড়িতে কোনো পাকঘর থাকবে না, আমি একটা ভবিষ্যৎবাণী করতেছি, কারণ সব খাবার রেডি পাবেন এবং সবগুলি স্বাস্থ্যসম্মত পাবেন। মানে এটা সামনের পৃথিবীতে আসবে, যদিও আপনার কথাটা আপনি একমত না হবে। সব কিছু এখন যেমন হোটেলে গেলে সব কিছু রেডি আমাদের জন্য, আরো অনেক প্যাকেট আকারে আমাদের হাতের কাছেই অনেক কিছু পাচ্ছি। গোটা আপনার সেরকম ভাবে আপনার চিন্তার বিষয়টা ব্রেইনে
একেবারে কিভাবে সুন্দর করে সে আপনার ব্রেনে উপস্থিত করবেন সেটা প্র্যাকটিস করে সেটা অর্জন করতে হয়, চিন্তা চর্চার ব্যাপার। তো গ্লোরিয়াস থট থাকতে হবে, যিনি রিয়াল রাইটার হবে, যার এলোমেলো ভাবনা, যার মানে এক ধরনের একটা ভ্রমণে গেলাম কিছু জিনিস দেখে লিখে পেলাম না, সেখানে একেবারেই স্পর্শকাতর কিছু বিষয় যেখানে অনেক শিক্ষা থাকবে, বিষয়টা সেরকমের স্পর্শ করবে পাঠককে, এমন কিছু বিষয় আপনাকে অফকোর্স লেখার ভিতরে আনতে হবে। আর সেটা কিভাবে আসবে, সেটা চিন্তা চর্চার মাধ্যমে আসবে, ব্রেইনের অ্যাক্টিভিটিস কে চর্চা করার মাধ্যমে আসবে, ব্রেইনকে বোঝার মাধ্যমে আপনি সেটা চর্চা করতে পারবেন। তৃতীয়ত হলো পাওয়ার অফ ইমাজিনেশন। লেখককে পাওয়ার অফ ইমাজিনেশন, এটা আসলে অত্যন্ত মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যদি থাকে তাহলে এই বিষয়টি আছে। আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, সক্রেটিসের সময়ে পৃথিবীতে এত বই ছিল যে এই পরিমাণে বই এখন আছে? ছিল? আবু হানিফার সময় এত বই ছিল, এত কিতাব ছিল যেমন যেই পরিমাণের কিতাব এই যুগে আছে? আচ্ছা, সক্রেটিস এবং আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, সক্রেটিসের যে থিওরিগুলো সে কোন বই থেকে পড়ে তার বইয়ে করছে, ইনক্লুড করছে? আবু হানিফা আর কোন এমন আরেকটা গ্রন্থ পড়ে সে ওই গ্রন্থের উদ্ধৃতি দিয়ে অথবা সেই গ্রন্থ থেকে নিয়ে তার আপনার মাসালাগুলো বর্ণনা করছেন? আছে? খেয়াল করে দেখেন, রিয়াল জায়গায় আসেন, রিয়াল জায়গায় গোটা পৃথিবীর সকল মহামানবেরা যা জ্ঞান আমাদেরকে দিয়েছেন এবং রেখে গেছেন, টোটালটাই ইমাজিনেশন থেকে, কল্পনা থেকে। ইমাজিনেশন, কথাটা বুঝেননি? সব ইমাজিনেশন। দেখেন, এই বিমান একসময় পৃথিবীতে ছিল? ছিল? ইমাজিনেশন শব্দটা যদি বলতেন। কল্পনা, কল্পনা। বিমান কি ছিল কোনোদিন? বিমান ছিল না। এখন ধরেন যেই দুই ভাইয়ের মাথায়, অথবা এক ভাইয়ের মাথায় আসছে, আরেক ভাই হয়তো তাকে বুঝাইছে, অথবা দুজনের মাথায় আসছে, ধরলাম দুজনের মাথায় আসছে, দুই ভাইয়ের মাথায় আকাশে উড়ার চিন্তা আসছে। পৃথিবীর ওনাদের আগে অনেক মানুষ পৃথিবী থেকে গত হয়ে যায়নি? হ্যাঁ, তারা এই আকাশে ওড়ার কল্পনাও করতে পারেনি। তো এখন এই চিন্তাটা কল্পনা আকারে আসেনি? এই চিন্তাটা কি আকারে আসছে? কল্পনা আকারে আসছে। ওই সময়ে যদি তারা বলতো, হ্যাঁ পৃথিবীবাসী আমরা আকাশে ওড়ার চিন্তা করতেছি, পৃথিবীবাসী তাদেরকে কি বলতো? কি বলতো? 100% পাগল বলতো যে আকাশে কি মানুষের পক্ষে ওড়া সম্ভব নাকি? ওই সময় তুমি ঠেলা গাড়িও ছিল না, ওরা তো ঠেলা গাড়িও আবিষ্কার করতে পারে না, গরু গাড়িও না, ওরা শুধু গাধা আর ঘোড়ার পিঠে চড়তো। তো ওই সময়ে তিনি আকাশে ওড়ার চিন্তা করছেন এবং শুধু এটা কল্পনা আকারে, কিন্তু কল্পনাটা পরে উনি পসিবিলিটি মানুষের কল্পনা আসে প্রথমে, পরে এটার পসিবিলিটি নিয়ে চিন্তা করে সে এই কল্পনাটা কতটুকু বাস্তবায়ন করার পসিবিলিটি রাখে। যদি আপনার 60% উপরে পসিবিলিটি থাকে তাহলে এটাকে 100% নিয়ে যাওয়া সম্ভব। তো তখন যার মাথায় কল্পনাটা এসেছিল সেই পসিবিলিটিটাকে 100-এর জায়গায় নিয়ে গেছে এবং বারবার প্র্যাকটিস করার মাধ্যমে আজকের পৃথিবীর মানুষ এখন আকাশে উড়ে। আজকের পৃথিবীর মানুষ আকাশে উড়ে কি কারণে জানেন? ওই দুইজন মানুষ কল্পনা করেছিল আকাশে উড়ার, পরে সেই কল্পনাটাকে পসিবিলিটিতে কনভার্ট করে রিয়ালিটিতে কনভার্ট করতে পেরেছে বিধায় আজকে লাবিব আব্দুল্লাহ সাহেব হজ করে এসেছেন বিমানে চড়ে। বিষয় আছে যে এখন যে এই যে রিয়ালিটি, আমরা আজকে স্বাভাবিকভাবে এক দেশ থেকে আরেক দেশে, বাংলাদেশ থেকে সৌদি আরব 6 ঘন্টায় চলে যায়, এই যে 6 ঘন্টায় নিয়ে আসলো এবং আকাশে উড়ার বিষয়টা 100% কল্পনার, ইমাজিনেশনের রেজাল্ট। পৃথিবীতে যে কোনো বিষয় প্রথমে কল্পনা আকারে মানুষের দিমাগে আসে, পরে সেটা পসিবিলিটিতে কনভার্ট হয়। পসিবিলিটিটা পার্সেন্টেজ যত বাড়তে থাকে, রিয়ালিটি তত কাছাকাছি আসতে থাকে। 100-এ চলে গেলেই
রিয়ালিটিতে পরিণত হয়ে যায়। তো সুতরাং আপনার লেখকের মাথায়, যিনি লেখক হবেন, তার ইমাজিনেশন পাওয়ার যত বেশি থাকবে, সে তত বেশি সৃজনশীল কাজ করতে পারবে। কথাটা বুঝাইতে পারলো না? আর যার ইমাজিনেশন, কল্পনা শক্তি নেই, তার লেখক হওয়ার স্বপ্ন দেখা উচিত নেই। আপনি যদি একটু এখানে হুমায়ুন আহমেদকে আনেন ইমাজিনেশনের বিষয়টা। হ্যাঁ, হুমায়ুন আহমেদ দেখবেন, ধরেন ভৌতিক গল্প যেগুলি উনি লিখেছেন, মানে এবং আরো বিষয়, পিঁপড়া একটা গল্প আছে হুমায়ুন আহমেদের, আমি পড়ে আমার অত্যন্ত ভয় লেগেছে। এত রিয়েলিটি এমন ভাবে উপস্থাপন করলেন পিঁপড়া গল্পের মধ্যে চরিত্রটাকে। দেখেন লেখক কি মেসেজ দিতে পারে। হুমায়ুন আহমেদের পিঁপড়া গল্পটা যদি কোনো মানুষ পড়ে, কোনো যুবক, আমি দৃঢ় বিশ্বাস সে কখনোই জেনা করতে পারে না, সে দর্শন করতে পারে না। এত ভয়ঙ্কর রূপে যিনি দর্শন করেছেন, মানে জেনা করেছে যে লোকটা, তার এমন ভয়ঙ্কর একটা পরিণতি উপস্থাপন করেছে হুমায়ুন আহমেদ, মারাত্মক। কারণ বিষয় হলো, কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু ঘটেনি, ঘটা সম্ভব না। যেমন ধরেন, এই লোকের ভিতরে পিঁপড়া ঢুকে গেছে, কলিজায় বাসা বাঁধছে, তার ভিতরে কলিজায় পিঁপড়ার বাসা। এখন ডাক্তারের কাছে গেছে, কাশ দেয়, পিঁপড়া আসে, থুতু ফালাইছে, পিঁপড়া এখানে চলতেছে, ঠিক আছে। এখন তার ভিতরের পিঁপড়ার বিশাল বাসা এই লোকের, এইটা কি সম্ভব? আসলে উনি কল্পনা করেছেন, কিন্তু তার মানে এটার বাস্তবতা নেই। আমি দুইটা উপন্যাস লিখেছি, একটা আরবি, একটা বাংলা। আলী আসার, এটা সামনে বের হবে। আরেকটা হলো স্বর্গের সিঁড়ি, এটা বাংলা, এটা বের করিনি, বা যাই হোক। তো দুটোটা মানে উপন্যাসের গল্পের মধ্যে 1% সত্য, মানে সত্য ঘটনা জড়িত না, 1% না, কোনো একটা চরিত্র সত্য না, শুরু থেকে শেষ পর্যন্ত টোটালটাই 100% কল্পনা। তো এখন, এবং জীবনে অনেক কবি গল্পও লিখেছি। ফিলিস্তিন নিয়ে আমার একটা গল্প আছে, এবং আমার দুটো উপন্যাসে লন্ডনের কথা আছে। লন্ডন তো আমিও যাইনি, আমার বড় ভাই গিয়েছে, আমার বাবাও যায় নাই, বড় ভাই গেছে। কিন্তু তো এখন বিষয় হলো, আমি আমার উপন্যাসে লন্ডনের কথা কিভাবে আনলাম, এবং তখন তো ইউটিউব ছিল না। আমি যে ইউটিউবে লন্ডনের চরিত্র দেখবো, লন্ডন দেখবো, সেই ব্যবস্থাও ছিল না। আমি যখন লিখেছি 2003 সালে, তো এবং উপন্যাস আরবিটা লিখলাম 2007 সালে। তো তখন তো আমি এরকমের লন্ডন দেখারও সুযোগ ছিল না ইউটিউবে। তো বিশেষ কল্পনা, মানুষ কল্পনা করতে পারে, এবং সাহিত্যের ম্যাক্সিমাম বিষয় 100% কল্পনার উপরে নির্ভর করে। তবে রিয়ালিটি, রিয়াল একটা সাবজেক্টকে কল্পনা আর ফিগার দিয়ে প্রকাশ করে। তো যাই হোক, তো লেখকের প্রধান পাওয়ার হলো ইমাজিনেশন পাওয়ার। এটা লেখকের, সাহিত্যিকেরও, এবং আপনার অন্য সায়েন্সের বলেন, ফেকার বলেন, তাফসিরের বলেন, পৃথিবীর যে কোনো জ্ঞানের শাখায় 100% ইমাজিনেশন কাজ করে আপনার গ্লোরিয়াস ব্যক্তি, মানে চিন্তাশীল ব্যক্তিদের। এবং দেখেন, যে যত ফনুনাত, যত অলুম আবিষ্কার হয়েছে, টোটালটাই ইমাজিনেশন। তো সুতরাং লেখকের মূল পুঁজি, মূল পাওয়ার হলো ইমাজিনেশন। আপনার অনেকে বলে যে একটা কথা বলি, যদিও বিষয়, আপনি বইয়ে একটা পড়া পড়লেন, একটা তথ্য আপনি নিলেন, এই তথ্যটা কার? আরেকজনের ইমাজিনেশন, আরেকজন ব্যক্তি সে কল্পনা করে এই তথ্যটা তৈরি করেছে, এটা আপনার জন্য তথ্য হয়ে গেছে। তো এখন এটা হলো যে, এটা যদি আপনি ধারণ করেন, বলে যে এই কথাটা কার? অমুকের, এটা আল মাহমুদের কথা, এটা শামসুর রহমানের কথা, কিন্তু শামসুর রহমানের জন্য এই কথাটা কিন্তু কল্পনা। তো বিষয় হলো, হ্যাঁ, বাস্তব বিষয়ের একটা দেয়, তারা অর্থ বোঝায়, ঠিক আছে, কিন্তু বিষয়টা মৌলিকভাবে কল্পনা। তো আপনার তথ্য সংগ্রহের চেয়ে কল্পনা করাটা বেশি গুরুত্বপূর্ণ। আপনার সায়েন্স ফিকশনটা যে আছে, এটা তো একটা কল্পনাই। হ্যাঁ, কল্পনা, টোটালটাই কল্পনা। তো সুতরাং কল্পনা শুধু কল্পনা না, কল্পনা হলো রিয়ালিটির শুরু। রিয়ালিটি কখনোই রিয়ালিটিতে আসতে পারবে না কল্পনা যদি শুরু না হয়। তো সুতরাং কল্পনা থেকে, আমি বললাম 3টা স্টেজ আছে। প্রথমে কল্পনা, এরপরে ওই কল্পনাটাকে
সম্ভাব্যতা আর কি। পসিবিলিটিটাকে কন্ট্রাক্ট করে না কনভার্ট করে আমরা possibility বলতে হ্যাঁ, সম্ভাব্যতা। সম্ভাবনা। তো সেটার পার্সেন্টেজ যত বাড়তে থাকে রিয়ালিটি তত কাছে আসতে থাকে। পরে যখন 100% হয়ে যায় তখন এটা রিয়ালিটিতে পরিণত হয়ে যায়। যেমন লাইট আবিষ্কার হয়েছে, তো উনি সুইচ দিব আর লাইট জ্বলে যাবে। তো পুরাতন পৃথিবীতে কেরোসিন তেল দিয়ে সলতা জ্বালাইতো, তো সেই সলতার সে কুপিবাতি, এরপরে হেরিকেন দিয়ে গোটা পৃথিবী চলতো। তো উনি চিন্তা করলো সুইচ দিব আর জ্বলে যাবে। তো এই কল্পনাটা উনার মাথায় একমাত্র এসেছে, আর পৃথিবীর কারো মাথায় আসে নাই। এবং উনি যদি গোটা পৃথিবীর সাথে শেয়ার করতেন যে আমি সুইচ দিব আর জ্বলে যাবে লাইট, গোটা পৃথিবী একসাথে বলতো তোর মতো বুকা গাধা পাগল আর দুনিয়াতে আর একটাও আসে নাই, আর আসবেও না। কারণ সুইচ দিব আর লাইট জ্বলে যাবে, এটা কি সম্ভব নাকি? আমার বাপ দাদারা সকলে এই সলতা দিয়ে কুপিবাতি জ্বালায় আসছে, আর এটা কি এত সম্ভব নাকি? না, এটা কল্পনা আকারে তার মাথায় এসেছে। এরপরে পসিবিলিটি যত বাড়তেছে তিনি রিয়ালিটি তত কাছাকাছি আসতেছে। যখন দেখছে যে না এটা তো এভাবে হতে পারে, একমাত্র উনার কাছে যে জিনিসটা কল্পনাটা রিয়ালিটি হিসাবে ধরা দিয়েছিল বিদায় আজকে আমরা সুইচ দিয়ে আর লাইট জ্বলে যায়। আপনার চোখের সামনে প্রত্যেকটা জিনিস যা আপনি আজকে ব্যবহার করতেছেন, প্রত্যেকটা জিনিসই রিজাল্ট অফ ইমাজিনেশন। প্রত্যেকটা জিনিস, এভরিথিং, ইভেন কি দিস পেপার, আপনার ঘড়ি, মোবাইল, এভরিথিং ইজ রিজাল্ট অফ ইমাজিনেশন। আমরা একটু যদি মাদ্রাসা ছাত্রদের কথা বলি, এরা কি ইমাজিনেশন কম করে নাকি? মাদ্রাসা ছাত্রদের ইমাজিনেশন করার সিস্টেমেটিক্যাল ভাবে কোনো সুযোগ নেই, ব্যবস্থা নেই, আয়োজন নেই। কারণ হলো আপনার যে পড়ার যে সিস্টেমটা আছে, এটা এর মধ্যে আপনার ধরেন হাদিস মুখস্থ করতে হবে, ফেকা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যা বলে গেছেন অথবা ফুকাহে কেরাম যা বলে গেছেন সেটাকে সে মুখস্থ করবে, তাহলে সে বড় আলেম। এরপরে যা বলে গেছেন বড়রা, মুরব্বীরা অথবা আকাবেররা যতটুকু বলে গেছেন ততটুকু। এখন এখানে আধুনিক সমস্যা, নতুন সমস্যা, এটার সমাধান করতে হবে, এটা চিন্তা করো কি সমাধান হইতে পারে, এরপরে এটার ব্যাখ্যা দেওয়া, এটাকে ব্যাখ্যা দেওয়া নতুনভাবে। এই ধরনের প্র্যাকটিক্যাল আপনার সৃজনশীল কাজের প্র্যাকটিস করার কোনো ধরনের ব্যবস্থা আমাদের সিলেবাসের মধ্যে নাই, যার কারণে ওর ইমাজিনেশন পাওয়ারটা গ্রো আপ হবে এটা সুযোগ সাধারণত হয় না। তাই ঠিক আছে, একটা জিনিস হয়, যেমন ধরেন সে মুখস্থ করবে, হ্যাঁ মুখস্থ হচ্ছে অমুকের তথ্য, আর একজন বলে গেছেন তার তথ্য, সে বড় সঠিক। ধরেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহের কথা সে মুখস্থ করলো, সে বড় আলেম, একসাথে অনেকের উদ্ধৃতি দিয়ে কথাটা বলতে পারলো। আব্দুল মালিক সাহেব, বাংলাদেশের আব্দুল মালিক সাহেব প্রখ্যাত। তো যে কোনো কথার পেছনে আপনার সহিহ হাদিসের যুক্তি এনে দেন, উনি বড় আলেম। ঠিক আছে, এই কাজটাও অনেকেই করতে পারতেছে না, কিন্তু অন্য অর্থে উনাকেও সেরকম বড় ধরনের অবদান রাখতেছেন বাংলাদেশে বলা যাচ্ছে না। কেন? কারণ হচ্ছে আধুনিক যুগে কোটি কোটি না মিলিয়ন ট্রিলিয়ন প্রকারের সমস্যা মানুষের জীবনে আসতেছে, এবং মানুষের লাইফস্টাইল, লাইফের ক্ষেত্রে নতুন নতুন বিষয় আসতেছে যা তারা যাপন করতেছে। সেই জায়গায় অনেক বিষয়ই আছে উনার বোঝারই ক্ষমতা নাই। গোটা আধুনিক পৃথিবী ভার্চুয়াল জগতে চলতেছে, ভার্চুয়াল সিস্টেম সম্পর্কে গোটা মানব জাতি এখন এমন একটা সিস্টেমে চলতেছে। ক্লিক ব্যাংকিং সিস্টেম কত ধরনের আছে, এরপরে ধরেন ভার্চুয়াল জগতের যে বিজনেস সিস্টেম, এখানে মিলিয়ন ট্রিলিয়ন ধরনের সিস্টেম আছে। সেই সিস্টেমগুলো কোনটা বৈধ, কিভাবে করলে বৈধ অবৈধ হবে, সেই বিষয়গুলো ওনার, আমি নিশ্চিত ওনার বোঝারই ক্ষমতা নেই, যেহেতু হি has no knowledge about English language. He can't understand the reality of this world. উনার অবশ্যই রিয়ালিটি বোঝার ক্ষমতা নেই। কেন? কারণ হচ্ছে গোটা মানব জাতি এখন ভার্চুয়াল জগতের উপরে। বাংলাদেশের একটা আপনার শিশু, সেও ফেসবুকে, ইউটিউবে এবং গুগলে আপনার কমপক্ষে 5 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 1 ঘন্টা কাটাচ্ছে, এবং সেখানে হাজার সিস্টেমের সাথে সে জড়িত হয়ে যাচ্ছে। মানুষের জীবনের বিজনেস সিস্টেম 100% এখন ভার্চুয়াল সিস্টেমের উপরে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। এখন আপনার দিস রিয়ালিটি, এই রিয়ালিটিটা যদি আপনি, এর সিস্টেমটা যদি আপনি না বুঝেন, সেখানে শরীয়তের হুকুম কিভাবে দেবেন?
আর এটা বুঝতে হলে আপনাকে ইউ শুড নো ইংলিশ properly, then you should follow this system and discuss and you can. আমি আপনার সম্মানের সাথেই একটু দ্বিমত পোষণ করলাম। মুফতি মাওলানা আব্দুল মালিক সাহেব আমাদের শিকরের দাওয়া করতে এসেছিলেন, আমরা শিকর থেকে ওনাকে শ্রদ্ধা জানিয়ে বলছি। উনি কখনো দাবিও করেন নাই এবং উনি কিন্তু হাদিসের লোক, উনি নিজের নামের আগে মুফতিও লেখেন না। ওনার সাবজেক্ট উনি বাংলাদেশে অবশ্যই সেরা আলেম এবং উনি দাবি করেন নাই যে মানে এটা। বাকি উনি আরবি ভাষা ভালো পারেন, উর্দুতে লেখালেখি করেন, বাংলা ভাষা উনি সুন্দর। বিষয়টা হলো আপনারা যারা অংশগ্রহণ করেছেন সেখানে আব্দুল মালিক সাহেব গত 20 বছর থেকে যে কাজ করে যাচ্ছেন আল-কাউসারের মাধ্যমে, এরপরে ফতোয়ার মাধ্যমে দালিলিক বিষয়টা হলো একজনের পক্ষে তো সম্ভব না। আপনারা এটা ওনার কাছে সব কিছু আশা কেন করেন? এই যে দেখেন চাঁদ দেখার বিষয়টা নিয়ে এখানে বাংলাদেশের যে মানে এই যে আজকে রাতে আমরা যেটা সেটা হলো দেখেন চাঁদ, এটা তো মহাকাশ কসমোলজি মানে মহাকাশ বিজ্ঞানের বিষয়। এটা আমাদের দেশে একসময় উলামায়ে কেরাম চর্চা করেছেন, মানে অতীত উলামায়ে কেরাম। এখন আমরা একটু পিছিয়ে পড়েছি, কিন্তু একজনের উপর দায়িত্ব চাপানো যাবে না। ওস্তাদ আপনার সম্মানে রেখে বলতেছি, তো এটা আসলে মানে এক আব্দুল মালিকের কাছে আপনি কেন আশা করেন? আমি এক আব্দুল মালিক সাহেবের কাছে আশা করি না। উনি তো ওনার সব দাবিও করেন না, এটা উপমা দিয়েছেন এই তো না। আমি কথাটা হয়তো স্পষ্টই বলেছি যে এক অর্থে উনি অনেক বড়, যেহেতু উনি যে কোনো একটা বিষয়ের পক্ষে মানে হাদিস এনে দলিল দিতে পারতেছেন, সেই অর্থে উনি অনেক বড়। কিন্তু সৃজনশীল জায়গায় গোটা পৃথিবীর যেই জায়গায় সমস্যায় আছে সেই জায়গাতে উনি মানে সমাধান করার এবিলিটি রাখেন না। এই সাইডটাতে আমি তাকে বলতেছি আরো 10 জন রাখেন, উনি ওনার নাম বললেন কারণ উনি সবচেয়ে বড়, এখন ভালো কাজ করতেছে, সেই জন্য এই একটা সাইড গ্যাপ আছে। আমি তাকে অ্যাটাক করতেছি না, আমি বলতেছি উনি যে কোনো বিষয়ের পক্ষে সহি দলিল আছে কিনা সেটা উপস্থাপনের ক্ষেত্রে আব্দুল মালিক সাহেবের মতো আরেকজন মানুষ বাংলাদেশে পাওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে ওনার কোনো বিকল্প নেই এবং বড়। কিন্তু আমি যেটা বলতেছি, আধুনিক জীবন ব্যবস্থার সকল সমস্যা যা ফেস করতেছি আমরা, যা যাপন করতেছি, সেই জায়গাতে সৃজনশীল সমাধান শরীয়ত ভিত্তিক আসা উচিত। না হলে মানুষ যা যাপন করতেছে সেটার সমাধান যদি আপনি না দিতে পারেন, শুধু শবে বরাতে হাদিস আছে কিনা, শবে বরাতের পক্ষে, শবে কদরের পক্ষে হাদিস আছে কিনা, অথবা অন্য আরেকটা প্রতিষ্ঠিত সিস্টেম চর্চা যা আমরা করে আসতেছি সেইটার পক্ষে হাদিস আছে নাকি নাই, বা সহি হাদিস আছে না নাই, এইটুকু কাজ করে মানে শুধু আমরা ক্ষান্ত হব। আর যেটা মানুষ সরাসরি যাপন করতেছে, আজকে মানুষ ব্যাংকে টাকা রাখতেছে, আজকে মানুষ ইন্টারনেটে হাজারো ভাবে বিজনেসে এবং তাদের দৈনন্দিন জীবনের চাহিদা মেটানোর জন্য চাকরি করতেছে এমন সিস্টেমে, যে সিস্টেমগুলো আমরা বোঝার হয়তো জায়গায় এখনো যেতে পারতেছি না, সেইগুলি বৈধ না অবৈধ, সিস্টেমগুলো কেমন হওয়া উচিত সেই জায়গায় সেই ধরনের কোনো আলেমও তো আসা উচিত, তাই না? আমি জাস্ট এই চমৎকার আপনার এই ক্ষেত্রে আসলে মানে যেহেতু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ফিকহ একাডেমি ছিল, তো এখানে আপনার বাংলাদেশের উলামায়ে কেরাম যেহেতু আপনি একটা মানে যদি আপনার লেখালেখি বিষয়ে মুফতি আব্দুল মালিক কিন্তু আরবিতে লেখেন, আল মাদখাল ইলা উলুমুল হাদিস বা এই জাতীয় অনেক কিতাবই আছে। এটা একটা আব্দুল মালিক সাহেবের সৌভাগ্য, গত 20 বছরে উনি আলোচিত হয়েছেন। আবার অনেকে সমালোচিত করতে চান, কিন্তু অনেক আল্লাহওয়ালা মানুষ, আলোচনা সমালোচনায় থাকা ভালো। মুফতি তাকি ইসমাইল সাহেব আপনারা জানেন যে অর্থনীতির উপর উনি কিতাব লিখেছেন। অর্থনীতি ওনার বিরুদ্ধে আবার পাকিস্তান থেকে কিতাব লেখানো হয়েছে, আমি নিজে পড়েছি। অনেক মুফতি কেরাম উনি একটা মানে নতুন কথা বলছেন ইসলামী অর্থনীতির কথা, স্বাভাবিকভাবে ওনার বিরুদ্ধে কিতাব লেখাই হবে। উনি আবার বিষয়গুলো মুফতি তাকি ইসমানি আর ছাত্রিত মুফতি আব্দুল মালিক সাহেব। বাংলাদেশের প্রেক্ষাপটটা হলো মানে আপনারা যারা শুনছেন দূর থেকে কাছ থেকে যারা আছেন, বিষয়গুলো নিয়ে তর্কের জন্য না, বিষয়টা জানতে হবে আমাদেরকে আসলে আধুনিক বিশ্বের প্রতিদিন সমস্যা আসছে। আমি ব্যক্তিগতভাবে তকি উসমানী সাহেবের আল্লামা তকি উসমানী সাহেবের কাছে দর্শন হওয়ার সুযোগ আমার হয়েছে, আমি লাবিব আবদুল্লাহ বলছি, এবং ওনার ছেলে আছে মানে এবং মৌলানা রাফিয়া মুফতি গ্রান্ড মুফতি পাকিস্তান মুফতি রবি উসমানী, ওনার কাছে আমি ক্লাস করেছি, মুসলিমের একটা ক্লাস এবং অর্থনীতির উপর একটা লেকচার শুনেছি সরাসরি। এবং ওনার দুই ছেলে আমাদেরকে অভিজ্ঞতার জন্য বলছে উস্তাদ, অর্থনীতির উপর 7 দিনের একটা 7 দিন বা 1 সপ্তাহের একটা কোর্স করেছিলেন। ওনারা যে ভাষা প্রয়োগ করেন, বিশেষ করে মানে ইংলিশে লেখেন, আমার কয়েকশো আলেম ছিলাম আমরা, সেখানে ইংলিশ ভাষা আমি ব্যক্তিগত আমার মতো অনেকেই বুঝতেছেন না, এটা একটা সীমাবদ্ধতা। আমি অনেক মুফতি দেখেছি অনেক ইংলিশ ভাষা পরিভাষা বুঝতেছে না ব্যাংকিং সেক্টরে। আমি গত পড়াই 18 বছর থেকে অর্থনীতি পড়াই, ইসলামী অর্থনীতির সাবজেক্টটা। আপনারা কিছু মনে করেন না, আমারও সীমাবদ্ধতা আছে, আমি অনেক কিছু বুঝি না ব্যাংকিং সেক্টর। তো এটা হলো ওনার কথার একটা ব্যাখ্যা আছে
সেটা হলো মুফতি আব্দুল মালিক সাহেব বাংলাদেশে যে অবদান রাখছেন ওনার। আপনারা যারা তরুণ প্রজন্ম, আপনারা একটু এগিয়ে যান, যারা এখানে এই কোর্সে অংশগ্রহণ করছে, অনেকে সায়েন্সে আছেন, আপনারা যে মেডিকেল সায়েন্স বুঝলেন বা অন্যান্য আমি তো নিজে বুঝতেছি না, এটা আমাদের সীমাবদ্ধতা। এবং যে মাহমুদুল হক সিদ্দিক, যিনি একজন স্কলার, কথা বলছেন, একজন আলেম, কথা বলছেন, বিষয়টা হলো উনার পক্ষে তো সম্ভব নেই, ইংলিশে পুরো লেকচারটা দিতে পারছেন, তো উনার পক্ষে সম্ভব। এবং আমি তাকি সাহেবের কথাই শুনেছি, পড়েছি, কি অফ নলেজ হলো ইংলিশ এখন। এটা মানে কি অফ নলেজ, না না এটা আর কি না, যেহেতু মানে বাংলাদেশে আবেগময় জায়গা তো, মানে হতে পারে, হ্যাঁ মানে হতে পারে যার বুদ্ধি লেভেল কম। আমি সেটা যেমন ধরেন উনি অনেক বড় কাজ করতেছেন, আমাদের এই কথাটা উনি যেটা করতেছেন সেটা আরো অনেক আলেমেই করে আসছে, যেটা আমরা যতটুকু যে সমস্ত আবাদত বন্দিগি আমরা করে থাকি, নফল আবাদত এবং অন্যান্য যে সমস্ত বিষয়াদি কালচারাল ভাবে প্রতিষ্ঠিত আমাদের আছে, যেটা আমরা আবাদত হিসাবে আমরা করে আসতেছি, সেই বিষয়গুলোর পক্ষে সহি দলিল আছে কিনা এইটা উনি এই খেদমতটা করে যাচ্ছে। অফকোর্স অনেক বড় একটা বিষয়, কিন্তু জাদিদ সমস্যা। আমি যে প্রস্তাবটা বলছিলাম আপনাকে, একাডেমিকের কোনো প্রস্তাব আছে কিনা আপনার, যে সম্মিলিত আলেমও থাকবে, আবার যারা নাকি মানে অন্যান্য বিষয় বোঝেন, সেগুলো একজনের পক্ষে তো সব সম্ভব না, এটা বলা হয়। আমাদের বাংলাদেশে ফেকা চর্চার জন্য প্রচুর পরিমাণে আছে, ধরেন আপনার এফতা বিভাগ আছে, কিন্তু সেখানে 2-4টা বিষয় যেগুলি সাধারণ মানুষ, তালাকের বিষয়, আরো কিছু বিষয় আছে প্রতিষ্ঠিত আগের, সেই বিষয়গুলোই শরণাপন্ন হয়, কিন্তু মানুষ যে সমস্ত বিষয় যাপন করতেছে তাদের লাইফে, আপনার ধরেন বিমা আছে বাংলাদেশে, শেয়ার বাজার আছে, এইগুলি প্রতিষ্ঠিত সবাই জানেন। এরপরে ধরেন আপনার এখন বিকাশ আসতেছে, বিকাশ আসছে, এরপরে আরো হাজারো সিস্টেম আসতেছে, এগুলি আমরা প্রতিষ্ঠিত সকল মানুষ জানে। আর যেগুলি জানে না, ধরেন আউটসোর্সিং এর বিষয়, এরপরে অনলাইনের টাকা ইনকামের সকল মাধ্যম যা আছে, সেইগুলিতে সমাধান দেওয়ার কোনো প্রকারের ব্যবস্থা আয়োজন এবং আমাদের একটা মুফতি এবং আমাদের এলমি ফিল্ডে কোনো প্রকারের ব্যবস্থা আয়োজন নেই। তো এখন এই মাসালাগুলো সম্পর্কে শরীয়তের বিধান প্রণয়নের জায়গায় সৃজনশীল কাজের ক্ষেত্রে আপনার অফকোর্স কারো না কারো আগে আসা উচিত। এখন বিষয়টা যদি বলতেই না দেন, না ঠিক আছে, না আমি বলছিলাম যে যেমন আমি আপনার মানে আমরা আজকে যে মধ্যে ছিলাম যে আমাদের ডক্টর আব্দুল বারী সাহেব ক্লাস করে গেছেন, উনি কিন্তু ডক্টর না, উনি আমার যেখানে কোরআনে সুন্দর করে বোঝালেন যে একটা মানে কমিটি যদি এরকম থাকে যে ডাক্তার থাকবে, মুফতি থাকবে, মুহাদ্দিস থাকবে, ওনারা বিষয়গুলো নিয়ে ভাববেন, বিষয়টা এরকম হলে ভালো হতো না। আপনি কি এই কথাটা বলতে চাচ্ছেন? বিকল্প কি এখানে? এটা আমাদের চিন্তায় আসা উচিত এবং আমাদের আয়োজনে যাওয়া উচিত এবং এখানে রেজাল্ট তৈরি করার প্রয়োজন। তবে উসমানী সাহেব জাদিদ মাসাইল সম্পর্কে বই লিখতেছেন, কেন আমাদের বাংলাদেশ থেকে কি একটা হইতে পারতো না? অবশ্যই হতে পারতো। আমাদের ফেকার কিতাবগুলোর মধ্যে অপ্রয়োজন বলতেছি না, অফকোর্স প্রয়োজন আছে। আপনার কূপের মাসালা এখনো পড়ানো হয়, কিন্তু ওয়াশার পানির লাইনের দিয়ে যদি অন্য কোনো ময়লা ঢুকে, সেই পাইপের পানিটুকু কিভাবে পরিশুদ্ধ মানে পবিত্র করব, সেই মাসালাটাকে আমাদের আসা উচিত না? যেটা আমরা প্রতিদিন এই মুহূর্তে ময়মনসিংহে, গোটা ময়মনসিংহ জেলায় আপনি 100 কূপ পাবেন না, কিন্তু এখন গ্রামের মানুষেরাও তারা পাইপের লাইন ব্যবহার, পানির লাইন পাইপ দিয়ে ব্যবহার করে, পানির ট্যাঙ্কি অথবা পাইপ লিকেজ হয়ে যদি সেখানে অপবিত্র মিশে, সেই পানির পবিত্রতার সিস্টেম কি হবে, সেটা তো আমাদের ফেকায় আসা উচিত। তো এখন কূপ পড়াইতেছেন, ভালো কথা, কূপ থাকতে পারে, সেটা বাদও দেওয়ার দরকার নাই। আজকে যেটা যাপন করতেছি সেটার মাসালা হওয়ার দরকার নাই। ধরেন যে ড্রাই ওয়াশ এসেছে, ড্রাই ওয়াশ যেটা আপনার পানি দিয়ে পরিষ্কার করা যায় না, এখন এমন একটা কাপড় অথবা এমন একটা গালিচার মধ্যে আপনার নাপাক পড়ে গেছে, নাপাক লেগে গেছে, যেটা পানি ছোঁয়ানো যাবে না, বাতাস দিয়ে এখন করা হয়। তাহলে ব্লোয়ার মেশিন দিয়ে নাপাক পরিষ্কার করার মাসালাটা অবশ্যই আমাদের কিতাবে আসার দরকার। এখন হাজারো জায়গায় এখন আপনার এই যে ধোয়া যায় না, গালিচা ধোয়া যায় না, মানুষ এখন ড্রাই ওয়াশ ইউজ করতেছে। তো এই যে আমি তো 2-3টা বললাম, হাজারো না মিলিয়ন ট্রিলিয়ন বিষয় যেটা আমরা ইউজ করতেছি, সেই ক্ষেত্রে আমাদের শরীয়তের বিষয়গুলো কিভাবে হবে, মাসালাগুলো সেটি ইনক্লুড হতে পারে না আমাদের ফেকার মধ্যে?
না এখন শুধু আপনার যেগুলি চলে আসতেছে সেগুলি তো আছে, সেগুলি পড়ানো বাদ দেওয়া অফকোর্স দরকার নেই, মানুষের জীবন সেটা করতে পারে। আপনার গোলামের মাসালা অবশ্যই বাদ দেওয়ার দরকার নেই, আবার গোলামের সিস্টেম আসতে পারে, সেটা রাখা অবশ্যই প্রয়োজন আছে। কিন্তু আজকে যেটা আমরা যাপন করতেছি সেই জায়গায় যে সমাধান সমস্যা আসতেছে সেটা কিভাবে, হাউ টু সলভ। ইয়েস, থ্যাঙ্কস, শুক্রেন। জি জি, না না সমস্যা নাই, সমস্যা নাই। আপনার চিন্তা শুনেন, না না না, লেখকের চিন্তা অনেক বড়, কিন্তু আমার কথা হলো যে এই জায়গায় গ্যাপ আছে, সেখানেও একজন ওনার মতন আরেকজন মানুষ আসা। তো আপনাদের সুসংবাদ বলছি, মানে ফেকা একাডেমি ভারতে আছে, আমাদের খালেদ সাইফুর রহমান সব মুফতি, পাকিস্তানের মুফতি তকি উসমান সাহরা এবং আন্তর্জাতিকভাবে অনেক মুফতি, ডক্টর ইউসুফ কারজাবি যারা আছে, আসলে আন্তর্জাতিকভাবে চিন্তা করা দরকার মুসলিম উম্মার। একটা হলো আমাদের বাংলাদেশ একটু মানে আমরা একটু আরও অগ্রসর হতে পারতাম, আমি বলবো না পিছিয়ে আছি, অগ্রসর হতে পারতাম, কিন্তু এখানে ওই প্রত্যেকেই মার্কাজ মানে এফতা নাম দেয়, মার্কাজি মুফ এফতা, তো আমি এটা সেন্টার আর কি, সেন্টার মানে এফতার সেন্টার। এই যে একটা সমস্যা, আজকে যারা শবে বরাতকে সিদ্ধান্ত নিতে পারছে না, ঠিক না, কি করবে না করবে। আমি একটা গল্প বলি, ওর একটু চা খাওয়ার সুযোগ দিলাম 1 মিনিটে। গল্পটা হলো আমার মানে আমি কোনো একটা মেয়ের কথা বলছি, উনি হঠাৎ করে ইউটিউবে একটা মানে বক্তৃতা শুনলেন, আমি নাম বলবো না, বক্তৃতা খেয়ে যাবেন, তাহলে উনি বললেন, নিজে বললেন এবং বাসায় বললেন যে শবে বরাত বলতে কিছু নাই। বাসায় ফতোয়া দিয়ে দিলেন উনি যে শবে বরাত বলতে কিছু নাই। ঘটনাক্রমে উনি মানে পড়ালেখা করেছেন মিশরে, মিশর থেকে আমদানি করে এখানে আসছেন। মিশরে আমদানির মানে যে উনি চিন্তা আমদানি করলেন, এই আমদানির থেকে হলো যে শবে বরাত বলতে কিছু নাই। বাংলাদেশের একটা ঐতিহ্য কালচার আছে, এ রাত্রে মানুষ আনন্দ ফুর্তি করবে, পয়লা বৈশাখ হিসেবে আপনি এত কিছু করেন না, এই রাতে একটু হালুয়া রুটি খাবে, সব আরাম টারাম করে এরকম ফতোয়া দিয়ে দিছে কঠোর। হ্যাঁ, আমার কিছু নাই, আর একদম কিছু না, আচ্ছা ঠিক আছে। এরপরে ঘটনাক্রমে গল্পটা বলি, আমার মানে জীবনসাথীর কাছে এলো। আমার জীবনসাথী কওমি ধারার মানে দেওবন্দি সিলসিলা, যদিও দেওবন্দ থেকে আমার বের করা হয় বারবার, সমস্যা নেই, কিন্তু আমার ঘরে মনে হয় দেওবন্দি 20-25 জন আছে আর কি। বলছেন না আসলে ভেবে আপনার বাসায় না করলে নিজে মানে বিষয়টা এরকম না, রোজা মানে এটা করতে পারেন, সমস্যা নেই। আবার সে স্ত্রী মানে ওই যে মানে মহিলাটা ফোন করতে হলো যে না না আমি যাকে না করছিলাম এটা কি না ঠিক না। দেখেন এই যে এখন এই সমাধান কে দেবে, বোঝেন নাই, মানে এই যে বিভ্রান্তির মধ্যে বা বিক্ষিপ্তর মধ্যে আমরা জাতিকে ফেলে দিলাম। মাহমুদ সিদ্দিক এই কথাটা বলতে চাচ্ছেন যে যেখানে সবে কদর নিয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারছি না, এবং এই সামনে 28 তারিখে কিন্তু একটা বিষয় ঘটে যাবে বাংলাদেশে। আপনি যদি আকাশে চাঁদ মানে 28-29 তারিখে রমজানে কী হবে, সবাই তো নির্মল আকাশ তারা দেখতে পারবেন চাঁদ কোন দিন কী হয়, তখন আপনি যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে তখন দেখতে হবে আকাশের দিকে তাকিয়ে ইন গুম্মা আলাইকুম ফাকমিলুন এদ্দা না। ওস্তাদ চা খেলেন, আলোচনা অত্যন্ত প্রাণবন্ত হয়েছে, তবে তর্ক বিতর্ক আলোচনা পর্যালোচনার মাধ্যমে এগিয়ে যেতে হবে। এই যে চিন্তার যে প্রশস্ততা, এটা যদি লেখকরা গ্রহণ না করতে পারে না, সবাই খালি তাকফির করবেন, কফ কাফের, তা আপনার কাফের বলার জন্য অধিকার আসলে মানে অবশ্যই যারা আল্লাহ রাসূলকে অস্বীকার করবে, খতপি নবুয়্বত অস্বীকার করবে, তারা তো অবশ্যই মানে মুসলমান না। তো আপনি সব কথায় কথায় কাফের বলে সব চিন্তাকে স্থবির করে দেবেন, এটা আসলে মুশকিল। আর ফেকাম বিষয়টা তো আপনার মানে ইস্তেমবাদ করতে হবে, গবেষণা করতে হবে। মূলত আমরা কিন্তু কীভাবে ভালো লেখক হবেন এটা আছে, বাংলাদেশের মুফতি যারা আছেন ওরা কিন্তু লেখক। আমি একটা ইফতা বিভাগে আমি আপনাদেরকে বলছি, যারা দূরে আছেন কাছে আছেন, আমি ক্লাস নেই, আমি ইফতার ক্লাস নেই, ফতোয়াগুলি দেখার চেষ্টা করি, কিন্তু আপনাদের যা বলছি একটা ভুল করেন না, বাংলা ভাষায় ফতোয়া লিখবেন, একটা ফতোয়া বাংলায় লিখতে পারবেন না। আমি অন্য একটা মাদ্রাসার কথা বলছি, একটা ফতোয়ায় 7-8টা ভুল করছে বাংলা ভাষায়, মানে বাংলায় সে লিখতে পারে, সে কী ফতোয়া দেবে। এবং আজকে যারা নাকি যে ইউটিউব দখল করেছে বা চ্যানেলগুলি দখল করেছে, বিশুদ্ধ ভাষায় যারা কথা বলে তাদের দখলে, আপনি বলবেন যে না আমি তো দেওবন্দি, আমি ঠিক রসই, আপনি ঠিক থাকেন, সমস্যা নেই, আপনি ঠিক থাকেন, কিন্তু পৃথিবী কিন্তু মানে এখানে নেয়, আপনি অবশ্যই এগিয়ে যেতে হবে। আমি অবশ্যই যারা দূর থেকে আসেন আপনাদের সুবিধার জন্য আমি আসলে লাইভে এসেছি, আমি সাধারণত লাইভে আসি না, আমি জানি এই লাইভে বিতর্ক হবে, কিন্তু মাহমুদ সিদ্দিক সাহেব যে কথাটা বলছেন, নতুন একটা চিন্তার দিগন্ত বলছেন, বাংলাদেশের তরুণ প্রজন্ম যারা চিন্তা করেন, আমি আশা করি বিষয়টা ভাববেন যে আসলে মানে এই আধুনিক সমস্যার সমাধান কীভাবে দেবেন। আমি যেখানে মানে কুয়েতের মানে ফেকা একাডেমি বের করেছে, মানে আল মৌসুআতু আল ফিকহ আল কুয়েতিয়া এরকম মনে হয় নাম আছে ওস্তাদ, মৌসুআতুল ফিকহ আল কুয়েতিয়া এরকম মনে হয়, এটা উর্দু অনুবাদ হয়ে গেছে। আমাদের বাংলাদেশে আমাদের একজন বন্ধু আছে এবং মান্যবর আমাদের অগ্রপথিক একজন শহীদুল ইসলাম ভাই, উনি এটা কয়েকদিন আগে ভারতে গিয়েছেন, ওখানে অনুবাদ হয়ে গেছে। উনি মানে এই আধুনিক মাসলাগুলো উনি মানে অনুবাদ করাচ্ছেন, এরপরে অনুবাদে বাংলায় আনছেন। আমি আশা করি ফেকা চর্চা করতে হবে, এবং অবশ্যই প্রস্তাবের মধ্যে আমি যেহেতু কই মাসে নেনালা প্রস্তাবই করি, অবশ্যই মানে যে হেদায়া আছে এই হেদায়া চূড়ান্ত না, আমাদের
আমাদের নতুন হেদায় আলোচনা করতে হবে এবং সমস্যার সমাধান থাকবে। মেডিকেলের অনেক বিষয় আছে, সমাধান নাই। আপনার আধুনিক বিষয়ে অনেক সমাধান নাই, মানে কি সমাধান আছে আমরা খুঁজে বের করতে পারছি না। আমি এই প্রজন্মকে অনুরোধ করবো আপনারা গবেষণা করবেন। শুক্রিয়া। আমরা যদিও মানে লেখালেখি বিষয়ে আছে, কিন্তু চিন্তার একটু ডালপালা অন্যদিকে চলে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই ইসলামের উম্মার জন্য কাজ করার তৌফিক দান করুন। শুকরিয়া হুজুর। জি, যাই হোক, অনেক কথাই ভিন্ন দিকে চলে গেছে। তবে আমি আবারও ক্ষমা চাচ্ছি যে কারো ব্যক্তি অ্যাটাক করা আমার উদ্দেশ্য ছিল না। প্রত্যেকেই বড় না হলে তো ওনার নাম আসতো না, তার নামই নেওয়া হয় যিনি বিশেষ কিছু করেন। তো বাংলাদেশে এলমি ফেজা, এলমি পরিবেশ প্রথম এলেমের জন্য এনকেতা হওয়ার দৃষ্টান্ত স্থাপন যদি কেউ করে থাকে তিনি হলেন আব্দুল মালিক সাহেব। বাংলাদেশের সকল আলেম ইতিপূর্বে সকল আলেম দেওবন্দের 1 নাম্বার হয়ে বাংলাদেশে এসে কিছুদিন পরে পীর হয়ে যান। পরে আর ওনার না কোনো বই পাওয়া যায়, না দরসের মধ্যে নতুন কোনো তাকরির পাওয়া যায়। তো এক ধরনের তাকরির চলতে থাকে। ওনারা অনেক বড় দেওবন্দের ম্যাক্সিমাম ছাত্র বাংলাদেশে 2 নাম্বার হয়ে আসতেছে। গতকালকেও যিনি আসছেন দেওবন্দে 1 নাম্বার হয়েছে। দেখা গেছে দেওবন্দের 3 নাম্বার ছাত্রটা পাকিস্তানে অথবা ভারতে থেকে বিশাল বড় তাসনিফাতের কাজ করে ফেলছে, যার তাসনিফাতের মাধ্যমে আমরা বাংলাদেশে চলতেছি। আমি নাম বলবো না। তকি উসমানী সাহেবের ক্লাসমেট বাংলাদেশে আছেন, যিনি 1 নাম্বার হইতেন, তকি উসমানী 2 নাম্বার হতো। আমি যদি জিজ্ঞাসা করি আপনাদেরকে তার নাম কি, বলতে পারবেন না। আমি তার কাছে হাদিস পড়েছি। বিষয় হলো বাংলাদেশে আসার পরে বাংলাদেশের মানে ওই সমস্ত মেধাবী যারা পৃথিবীর বিখ্যাত, যারা সারা দেওবন্দে 1 নাম্বার হয়েছে, এভাবে চলে আসতেছে। বাংলাদেশ ছাত্রদের সাথে অন্যরা ওইভাবে পারে না। বাংলাদেশে আসার পরে তারা এলমি অ্যাক্টিভিটিস, বড় ধরনের এলমি কোনো কাজ তাদের দ্বারা ওইভাবে পাচ্ছি না, তারা পিছা হয়ে যান। এটা ভালো, অবশ্যই দরকার আছে। এই লাইনেও অনেক মানুষের দরকার আছে, তাসাউফের তাজকিয়ার কাজ করবে। কিন্তু এমনও তো কিছু আলেম দরকার যারা এলমি কাজ নিয়ে ব্যস্ত থাকবে, তাসনিফাত সমস্যার সমাধান করবে, নতুন বিষয়গুলো। বাংলাদেশের কোরআন তরজমা পড়ানো হয় তো তকি উসমানী, ফেকা পড়ানো হয় তো তকি উসমানী, হাদিস পড়ানো হয় তো সরা তকি উসমানীর, আপনার উলুমুল কোরআন নতুন ভাবে বাংলাদেশে আসছে তো তকি উসমানী, মাকাসিদুস শরিয়া প্রথম বই তকি উসমানীর। আমাকে দেখান বাংলাদেশে ইসলাম চর্চা না, উলুমুল ইসলামিয়ার এমন কোন মূল জায়গা আছে যেটা তকি উসমানীর ছাড়া চলতেছে। বিষয় হলো যে বাংলাদেশে আব্দুল মালিক সাহেব প্রথম এলমি ফেজা, আলেমরা এলমি অ্যাক্টিভিটিস নিয়ে ব্যস্ত থাকবে, এলেমের ভিতরে সীমাবদ্ধ থাকবে, এনকেতা হবে এলেমের জন্য। এটা প্রথম দৃষ্টান্ত স্থাপন করেন আল্লামা আব্দুল মালিক সাহেব। সুতরাং এলেমের যে প্রথম পরিবেশ সৃষ্টি করা বাংলাদেশে, এটা ওনার অবদান। সুতরাং আমার কথা ভুল বুঝবেন না, উনি বিশাল বড় কাজ করতেছেন। কিন্তু আমার কথা হলো যে আরেকটা সাইড গ্যাপ আছে, সেই সাইডটাও পুরো আপনার কথা বুঝেছি আমরা। যে মানে আমরা না সমস্যা না, আপনারা কি ঠিক বুঝেছেন তো নাকি? আপনারা অবশ্যই বাংলাদেশের আলেম যারা আমাদের ছেলে তাজ, আমাদের মৌলানা মামুনুল হক সাহেব যে কথাগুলি বলছেন, আল্লামা মামুনুল হক সাহেব, মুফতি আব্দুল সাহেব, এটা পরবর্তী প্রজন্ম। আমাদের শাইখুল হাজি আল্লামা মাইজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই, আমাদের মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই, আমাদের মৌলানা নুরুদ্দিন গহরবুর রহমতুল্লাহ আলাই, আমাদের এই যে মহসিন ফজলুর রহমান রহমতুল্লাহ আলাই, ওনারা একটা জীবন কাটিয়ে গেছেন, অনেক অবদান রেখে গেছেন। কিন্তু আপনাকে এই মানে এই যে 21 শতকের যে চ্যালেঞ্জগুলো, এটা আপনাকে এটাও তো একটা মানে আমি তথ্য সমৃদ্ধ এবং সুন্দর। আপনারা মানে আধুনিক অনেক মাস্টার আছে, আপনার অনেক কিছু। এটা কি নির্দিষ্ট টাইমে বন্ধ হয়ে যায় নাকি?